আজকে আমরা তাহলে যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে একদম ইকোনমির বেসিক্স, বেসিক্স অফ ইকোনমি। তাতে আমরা যে জায়গাগুলো কমপ্লিট করবো সেটা হচ্ছে আমাদের একদম ইকোনমির যে ফান্ডামেন্টাল কিছু স্টার্টিং কনসেপ্ট সেগুলো আমরা দেখবো। বেসিক্স অফ ইকোনমি আজকে আমরা কিন্তু এই জায়গাটাই বেসিক্স অফ ইকোনমি। আমরা ইকোনমির একদম কিছু ফান্ডামেন্টাল জায়গা দেখবো, ইকোনমিক সেক্টর কিভাবে ডিভিশন হয় সেই জায়গাগুলো দেখবো, এবং দেখবো হচ্ছে যে ন্যাশনাল ইনকামের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। তো সবার প্রথমে জিজ্ঞেস করি আমি যে হোয়াট ইজ ইকোনমি। এই যে আমরা ইন্ডিয়ান ইকোনমি শুরু করছি, যে আজকে ফার্স্ট ক্লাস করছি, প্রথমত ইকোনমি জিনিসটা কি, এবং এই ইকোনমি জিনিসটা ডব্লিউবিসিএস এর সিলেবাসেই বা কেন আছে। আমরা যদি এই জায়গাটা ভাবতে চাই, তাহলে দেখো ডব্লিউবিসিএস এর যে সব থেকে ইম্পর্টেন্ট মানে পোস্ট, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমরা তো সবাই মোটামুটি এই পোস্টটার জন্য প্রাইমারি লক্ষ্য রেখে থাকি। এই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পোস্ট তুমি যদি সিলেক্টেড হও, তাহলে কিন্তু তোমার অ্যাজ এ ভিডিও হিসেবে পোস্টেড হবে, এবং তুমি যখন ভিডিও হিসেবে পোস্টেড হবে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স কমিশনের যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা কিন্তু তোমাকে অনেক বুদ্ধি করে বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে অ্যালোকেশন করবে। এইটা কিন্তু তোমার একটা প্রাইমারি ডিউটি থাকে। তাহলে তুমি যদি ফিনান্স কমিশন জিনিস কি সেটাই না জানো, ফিনান্স কমিশন কিভাবে টাকা দেয় না জানো, ইকোনমির যদি ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার না থাকে, তাহলে তুমি এই যে কাজ, সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে না। তার মানে এই যে জব প্রোফাইল তুমি যেখানে ঢুকতে যাচ্ছ, ডব্লিউবিসিএস দিয়ে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা অন্যান্য পোস্ট, ইকোনমির একটু বেসিক নলেজ কিন্তু আমাদের সকলেরই অত্যন্ত দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা কেউই বেস্ট, নিজেদেরকে বেস্ট সার্ভটা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলছি, যদি কোনো মানে আমি ধরো ক্লাসটা রানিং করছি, আমি তোমাদের চ্যাটটা দেখতে পাচ্ছি না, তো সেই জায়গায় যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, ধরো আমার ভয়েস শুনতে পাচ্ছ না বা বাই চান্স ডিসকানেকশন হয়ে গেল, তোমরা কিন্তু আমাদের এই গ্রুপেই জানিয়ে দিও, কারণ আমি গ্রুপটা, হোয়াটসঅ্যাপটা মোবাইলে মাঝে মধ্যে ফলো করছি। ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের গ্রুপেই জানিয়ে দেবে। যাই হোক, আমরা আবার ক্লাসে ফিরে আসি। তাহলে আমরা যেটা বুঝলাম যে ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে যে পোস্ট গুলো আছে তাতে সিলেকশনের পর আমার ইকোনমির বেসিক নলেজটা দরকার, সেই কারণে ইকোনমি সিলেবাসে আছে। নাও নেক্সট যে আমার কোশ্চেনটা ছিল যে ইকোনমি বলতে কি বোঝায়, যে হোয়াট ইজ ইকোনমি, হোয়াট ইজ ইকোনমি, এবং এই ইকোনমি কনসেপ্টটা আমাদের কেনই বা এলো এবং কেনই বা আমাদের ইকোনমিটা পড়ছে। তাহলে দেখো, ইকোনমির ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে আমাদের চারপাশে যত রিসোর্স আছে, মানে যে সম্পদ আছে, সেই সম্পদ কিন্তু লিমিটেড, আমাদের লিমিটেড রিসোর্স, কিন্তু আমাদের ডিমান্ড, এটা কিন্তু আনলিমিটেড। আমাদের ডিমান্ড কিন্তু দেখবে কখনোই শেষ হয় না। আমরা যদি একটা কিছু পাই, তাহলে আমরা আরো অন্য কিছু ডিমান্ড। তাহলে এই লিমিটেড রিসোর্স থেকে এই যে আমাদের ম্যাক্সিমাম আউটপুট জেনারেট, লিমিটেড রিসোর্স থেকে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করা, এটাই কিন্তু হচ্ছে আমাদের ইকোনমির একদম ফান্ডামেন্টাল জায়গা। যে আমাদের চারপাশে যত রিসোর্স আছে, সেটা প্রচুর রিসোর্স নেই, সেটা লিমিটেড রিসোর্স আছে, কিন্তু আমাদের মানুষজনের যেহেতু ডিমান্ড ম্যাক্সিমাম আছে, তাহলে আমাকে কি করতে হবে, লিমিটেড রিসোর্স থেকে আমাকে এমন কিছু একটা পন্থা ভাবতে হবে যাতে করে আমি ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করতে পারি। একটা উদাহরণ নিয়ে যদি আমরা বুঝি, ধরো সাপোজ তোমাকে 1 কেজি আটা দেওয়া হয়েছে। নর্মালি 1 কেজি আটায় ধরো 60টা মতো রুটি হয়। এবার হঠাৎ করে তোমাদের বাড়িতে 100 জন বেড়াতে এলো, তাহলে কি করবে? তুমি কি আর রুটি খাওয়াবে না? 100 জন বেড়াতে এলো, আমার ধরো 60 জনের রুটি হয় 1 কেজি আছে, আমার বাড়িতে এবার 100 জন বেড়াতে চলে এসেছে, তাহলে আমি কি বাকি 40 জনকে খাওয়াবো না? তাহলে তো আমার মানে ইকোনমির কোনো নলেজই কাজে লাগলো না। তাহলে আমাকে কি করতে হবে? এইবার ইকোনমির কনসেপ্টটাই এই জায়গাটায়, যে আমার রিসোর্স আমার কাছে সেমই থেকে গেছে 1 কেজি, কিন্তু এবার আমার ডিমান্ড হচ্ছে 100 জন। তাহলে আমাকে এখন বুদ্ধি কি করতে হবে? আমাকে রুটির সাইজ গুলো আগে যদি এত বড় করতে হবে, এখন রুটির সাইজ গুলো ছোট করে দিতে হবে, যাতে আমি 100 জনকে খাওয়াতে পারি। সেম ইকোনমিতেও তাই, যখন আমাদের রিসোর্স সেম, আউটপুট ম্যাক্সিমাম করতে হবে, ইকোনমিস্টরা বিভিন্ন ধরনের বুদ্ধি বার করে কিন্তু ম্যাক্সিমাম আউটপুটটা জেনারেট করার চেষ্টা করে। তাহলে এটাই আমরা বুঝলাম যে ইকোনমির একদম ফান্ডামেন্টাল জায়গা, যে মিনিমাম রিসোর্সকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম আউটপুটকে জেনারেট করা। এবার ইকোনমিকে বেশ কিছু ক্লাসিফিকেশন করা হয়। ক্লাসিফিকেশন অফ ইকোনমি, এই এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষার কোশ্চেনের জায়গাগুলো শুরু হচ্ছে। ক্লাসিফিকেশন অফ ইকোনমি,
আরেকটা জায়গা আমাদের বুঝতে হবে, ইকোনমি, ইকোনমিক্স, এই দুটোর মধ্যে কি ফারাক। এই যে আমরা পড়ছি, এই যে ক্লাসটা করছি, যে ক্লাসটা আজকে যেটা আছে, সেটা ইকোনমির ক্লাস না ইকোনমিক্স এর ক্লাস? কেউ কেউ বলবে, দেখবো আমার ইকোনমিক্স পড়তে খুব কঠিন লাগে, কেউ কেউ বলে ইকোনমি পড়তে কঠিন লাগে। অ্যাকচুয়ালি কঠিন কোনটা লাগে? দুটোর মধ্যে ফারাক হচ্ছে, যেরকম আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে, সায়েন্স হচ্ছে সেই থিওরিটা, সেই নলেজটা, যেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের টেকনোলজি তৈরি হয়। যেমন ধরো ফ্যান ঘুরছে, এই যে ফ্যান ঘুরছে, এটা কি করে ঘুরছে? যে একটা ইলেকট্রিক কানেকশন আছে, সেখান থেকে একটা মেকানিক্যাল আমি ওয়ার্ক পাচ্ছি, তাহলে এটা একটা থিওরি। কিন্তু এই থিওরিটাকে কাজে লাগিয়ে কিন্তু ফ্যান তৈরি করা হয়েছে, তাহলে ফ্যান একটা টেকনোলজি। সেম কনসেপ্ট এখানেও প্রযোজ্য। ইকোনমিক্স, এটা হচ্ছে থিওরি পার্ট, যে বিভিন্ন যে থিওরি, কার্ল মার্কসের থিওরি, অ্যাডাম স্মিথের থিওরি, প্রত্যেকের থিওরি গুলো কিন্তু হচ্ছে আমাদের ইকোনমিক্স এর একটা পার্ট। প্রত্যেকের থিওরি গুলো ইকোনমিক্স এর আমাদের কিন্তু একটা পার্ট। ইকোনমি হচ্ছে সেই থিওরি গুলোকে কাজে লাগিয়ে কোনো দেশের যখন অর্থনৈতিক ব্যবস্থাটা গড়ে ওঠে, সেটা হচ্ছে ইকোনমি। যেমন ইকোনমি কিন্তু সবসময় একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, যেমন দেখবে ইন্ডিয়ান ইকোনমি, আফ্রিকান ইকোনমি, ইভেন কিন্তু আমাদের জেলারও ইকোনমি হতে পারে, মুর্শিদাবাদের ইকোনমি, সেটাও কিন্তু হতে পারে। কিন্তু কখনোই হবে না ইন্ডিয়ান ইকোনমিক্স, মুর্শিদাবাদ ইকোনমিক্স, সেটা কিন্তু নয়। ইকোনমিক্স হচ্ছে থিওরি পার্টটা, যে থিওরি পার্টটাকে কাজে লাগিয়ে কোনো একটা পার্টিকুলার দেশের ইকোনমি তৈরি হয়। ইকোনমিক্স আর ইকোনমি, এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেল কি? আমি একটা একটা করে টপিক পড়ছি, তোমাদেরকে তাহলে জিজ্ঞেস করো, তোমরা যদি বোঝা যায় তাহলে গ্রুপ চ্যাটে একটু জানিও যে না ঠিক আছে, এই আইডিয়াটা ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট আইডিয়াটা করবো। তাহলে আমরা দুটো আইডিয়া পড়লাম, দেখো প্রথমত বললাম হচ্ছে ইকোনমি সংজ্ঞা, ইকোনমি কাকে বলে, এবং সেকেন্ড পেলাম আমরা ইকোনমি এবং ইকোনমিক্স এর পার্থক্য। এই দুটো আইডিয়াটা ক্লিয়ার না তো তাহলে আমাকে গ্রুপে জানিয়ে দাও, ঠিক? গুড। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমরা তাহলে নেক্সট টপিকটাই চলে যাচ্ছি। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের ইকোনমিতে বিভিন্ন ভাগগুলো, ক্লাসিফিকেশন। ইকোনমিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সেই জায়গাটা আমরা তাহলে ইকোনমি, কি ধরনের ইকোনমি চলছে, কোন থিওরি মিলে ইকোনমি চলছে, এবং ইকোনমিতে মেন ডিসিশন মেকার কে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ইকোনমিকে মেন তিনটে ক্লাসিফিকেশন করা যায়। ইকোনমির মেন ডিসিশন মেকার, দেখো আজকে যদি আমি ভাবি যে রেশনে যে 2 টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে, তাহলে এই 2 টাকা কেজি যে চালটা পাচ্ছে রেশন দোকানে, চাল তৈরি করতেই তো মিনিমাম 10-15 টাকা কেজি খরচ হবেই। তাহলে সরকার অথচ কিন্তু 2 টাকা কেজি চাল দিচ্ছে, তার মানে এটুকু আমরা বুঝলাম যে সরকার এখানে প্রচুর সাবসিডি দিচ্ছে। এইবার এই যে ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা তো সরকার নিয়েছে, তাহলে বিভিন্ন দেশের আমাদের কিন্তু ইকোনমি আছে, কিছু কিছু জায়গায় সরকার ডিসিশন নিতে পারে, কিছু কিছু জায়গায় কোম্পানি ডিসিশন নিতে পারে, কিছু কিছু জায়গায় সরকার এবং কোম্পানি দুজন মিলে ডিসিশন নেয়। তো ডিসিশন কে নেবে, ডিসিশন মেকিং অথরিটি কে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ইকোনমিকে আমরা কয়েকটা ভাগে ভাগ। প্রথম যে ভাগ সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি, যে ইকোনমিতে মেন ডিসিশন মেকার হচ্ছে কোম্পানি, সেই ইকোনমিটাকে আমরা বলি ক্যাপিটালিস্টিক ইকোনমি। মানে কোম্পানি বা মার্কেট বলে এটাকে, মার্কেট ঠিক করে দেবে কোনো জিনিসের দাম কত হবে, মার্কেট ঠিক করে দেবে কোনো জিনিসের উৎপাদন কতটা হবে। যেমন ধরি ভারতের মার্কেটে যদি বলি, ভারতের মার্কেটে জিও কটা সিম বানাবে, এটা কি মোদি বলে দেয় যে মুকেশ তুমি এতগুলো সিম বানাবে? তত নয়। জিও কিন্তু নিজের ডিসিশন নেই কতগুলো সিম বানাবে। জিওর এক একটা প্যাকের দাম কত হবে সেটা কি মোদি বলে দেবে যে তোমার 1 জিবি প্যাকের দাম এত হতে হবে? সেই ডিসিশনটাও কিন্তু রিলায়েন্স নেবে। কিন্তু রিলায়েন্স যদি বলে যে নেক্সট মাস থেকে 1 জিবি প্যাকের দাম 10,000 টাকা করে লাগবে, আর কোনো কোম্পানি ধরো ভারতবর্ষে অবশিষ্ট নেই শুধু রিলায়েন্সের জিও সিম ছাড়া, এবং ও হয়তো তখন করে দিল পার জিবি প্যাকের দাম 10,000 টাকা, এইবার কিন্তু সরকারকে তাহলে মাথা ঢোকাতে হবে এখানে। তবে সরকার যদি মাথা না ঢোকায় তাহলে কিন্তু মানুষজন 10,000 টাকা করে দেওয়াটা মানুষজনের পক্ষে যথেষ্ট কষ্টদায়ক হবে। তার মানে কি, আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি চলছে সেখানে কিন্তু কোম্পানি মেন ডিসিশন মেকার, কিন্তু সরকার অ্যাজ এ রেগুলেটিং বডি হিসাবে কিন্তু মাঝে মধ্যে ঢুকে যায়। কোম্পানির যদি ডিসিশন আমাদের ইকোনমির জন্য ঠিক না হয়, আমাদের দেশের জনগণের জন্য ঠিক না হয়, তাহলে সরকারের কিন্তু সেখানে একটা সে থাকে, সরকার কিন্তু সেখানে আছে রেগুলেটিং বডি হিসাবে কিন্তু ডিসিশন নিতে পারে।
তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যেটা হবে, ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কিন্তু এইরকম কোনো কনসেপ্ট থাকবে না। এখানে মেন ডিসিশন মেকার থাকবে কোম্পানি। মার্কেট যেরকম ডিমান্ড করবে, যদি মার্কেটে দেখা যায় প্রচুর ডিমান্ড আছে, তাহলে জিনিসের দাম আনলিমিটেড বেশি হতেই পারে। পুরোটাই মার্কেটের উপর ডিপেন্ড করবে, কতটা উৎপন্ন হবে কোনো জিনিস, কোথায় উৎপন্ন হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এই সমস্ত কিছুই যেখানে ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটের উপর। সেই ইকোনমিটাকে আমি বলছি ক্যাপিটালিস্টিক ইকোনমি। মানে কোথায় উৎপন্ন হবে, where to produce, how much to produce, and distribution of production, এই সমস্ত জিনিসটা যেখানে মার্কেট ডিসিশন নেবে, সমস্ত জিনিসটা যেখানে মার্কেট ডিসিশন নেবে, সেই ইকোনমিটাকে আমরা বলছি ক্যাপিটালিস্টিক ইকোনমি। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি কি, মার্কেট মেন ডিসিশন নিচ্ছে ঠিকই আছে, কিন্তু গভর্নমেন্ট অনেক জায়গায় কিন্তু অ্যাজ এ রেগুলেটিং বডি হিসাবে কিন্তু সরকারও ঢুকছে। এবং যেখানে মানুষজনের দরকার, যেখানে হয়তো মানুষজন খুব গরিব, আমাদের বিলো পভার্টি লাইনে এখনো অনেক মানুষজন আছে, তারা হয়তো সামান্য নিজেদের খাবারটা জোগাড় করতে পারবে না, সে জায়গায় কিন্তু মার্কেটের ডিমান্ড অনুযায়ী, যদিও তাদেরকে 30 টাকা 40 টাকা নিজে চাল দেওয়া সম্ভব নয়, কিন্তু অথচ সরকার নিজে সাবসিডি দিয়ে কিন্তু 2 টাকা কেজি দরে চাল দিচ্ছে। তার মানে কি, এটা তো মার্কেটের ওরিয়েন্টেড হচ্ছে না, এটা তো মার্কেটের নিয়ম অনুযায়ী হচ্ছে না, এখানে গভর্নমেন্ট কিন্তু মাথা ঢোকাচ্ছে। তাহলে যে জায়গাতে কোম্পানি এবং গভর্নমেন্ট দুজনেই সহাবস্থান করবে, হতে পারে কোনো কোনো দেশে কোম্পানির সেটা বেশি থাকবে, মার্কেট যেটা বলবে বা কোম্পানি যেটা বলবে সেটা বেশি পরিমাণ ফলো করা হবে, এবং গভর্নমেন্ট যেটা বলবে সেটা কম পরিমাণ ফলো করা হবে। আবার কোনো কোনো দেশে হতে পারে যে গভর্নমেন্ট যেটা বলবে সেটা বেশি ফলো করা হবে, কোম্পানি বা মার্কেট যেটা বলবে সেটা কম ফলো করা হবে। তো সেটা পার্থক্য থাকতে পারে, কিন্তু যেখানে মার্কেট এবং গভর্নমেন্ট দুটোর সহাবস্থান আছে, সেই ইকোনমিটাকে বলা হচ্ছে মিক্সড ইকোনমি। ইন্ডিয়া তার মানে কি ইকোনমি? মিক্সড ইকোনমি। কিন্তু ইন্ডিয়াতে যদি তুমি মিক্সিং এর ব্যাপারটা দেখো, যে আমাদের যখন স্বাধীনতা লাভ করি আমরা 1947, তারপর যখন জওহরলাল নেহেরু কি করলেন, প্রচুর পাবলিক সেক্টর ইউনিট তৈরি করলেন। পাবলিক সেক্টর ইউনিট মানে কি, সমস্ত সরকারি কোম্পানি যেগুলো, সেগুলোকে বলা হয় পাবলিক সেক্টর ইউনিট। মানে যে সমস্ত কোম্পানিতে সরকারের 50% অ্যান্ড অ্যাভব শেয়ার থাকে, সেই কোম্পানিগুলোকে বলা হয় পাবলিক সেক্টর ইউনিট। মানে এগুলো কাইন্ড অফ সরকারি কোম্পানি। যেরকম ধরো বিএসএনএল, ওএনজিসি, আইওসিএল, এগুলো হচ্ছে সব সরকারি কোম্পানি। তো জওহরলাল নেহরু কিন্তু এরকম প্রচুর সরকারি কোম্পানি তৈরি করলেন। তারপর যত দিন গেল, তুমি যদি দেখো যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রচুর এই সরকারি কোম্পানিকে সরকার নিজের শেয়ার বিক্রি করে দিয়েছে, অনেক কিছু প্রাইভেটাইজেশন হয়েছে। তার মানে কি, আমরা মিক্সড ইকোনমিতে প্রথম দিকে স্বাধীনতার সময় যেটা দেখলাম, সেখানে সরকারের শেয়ার অনেক বেশি ছিল, সরকার নিজের ইনভলভমেন্ট অনেক বেশি রেখেছিল। আস্তে 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 কিন্তু আমাদের সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে ইনভলভমেন্ট কমছে, এবং মার্কেট বা কোম্পানিরা কিন্তু অনেক জায়গায় ডিসিশন মেকিং বডি হিসাবে আস্তে আস্তে আসছে। কিন্তু সরকারের রেগুলেটিং যে ব্যাপারটা, সেইটা কিন্তু থেকেই গেছে, কারণ রেগুলেশনটা না থাকলে তো ইকোনমিতে অনেক সমস্যা আসছে। তার মানে আমরা যদি দেখি, আমাদের যে মিক্সড ইকোনমি ছিল, আমরা আমরা কিন্তু মিক্সড ইকোনমি থাকলেও আমাদের হাঁটার প্রবণতা, আমরা কিন্তু একটু একটু করে ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে যাচ্ছি, একটু একটু করে ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে। পৃথিবীর সমস্ত দেশই কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে একটু একটু করে হাঁটছে, কারণ ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যেটা হয়, যেহেতু কোম্পানি এখানে মেন, সেই কারণে কিন্তু গ্রোথ বেশি হয়। যে তুমি যে কোনো জায়গায় দেখবে, একটা সরকারি জায়গা একটা কোম্পানির জায়গা, তুমি দেখবে কোম্পানির জায়গায় স্পিড বেশি, গ্রোথ বেশি, তাদের প্রোডাক্টিভিটি বেশি, তাদের এফিসিয়েন্সি বেশি। তো ক্যাপিটালিস্ট ইকোনমিতে কিন্তু এই কারণে গ্রোথ, প্রোডাক্টিভিটি এই জিনিসগুলো বেশি হয়। সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম ইকোনমি আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে যাচ্ছে। আর একটা যেটা ভাগ, সেটা হচ্ছে যে স্টেট ইকোনমি। তার মানে আমরা কি বললাম, যে যে ইকোনমি কোম্পানি মেনছে সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, যে ইকোনমিতে কোম্পানি এবং গভর্নমেন্ট দুজনেই ডিসিশন মেকিং করছে সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। স্টেট ইকোনমি হচ্ছে যে ইকোনমিতে গভর্নমেন্টের কথাই শোনা হবে আলটিমেটলি, মানে যে ইকোনমিতে গভর্নমেন্ট কি মেন কথা বলবে, যেখানে কোম্পানির কোনো সে থাকবে না, সেই ইকোনমিটাকে বলা হবে স্টেট ইকোনমি। স্টেট ইকোনমিকে কিন্তু আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি, একটা হচ্ছে কমিউনিস্ট, একটা হচ্ছে সোশ্যালিস্ট। আমাদের জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, এরা কিন্তু সবাই সোশ্যালিস্ট ইকোনমিতে বিশ্বাস করে।
আমাদের ইকোনমি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কিন্তু এই সোশ্যালিস্ট ইকোনমিটা ইমপ্লিমেন্ট করার অনেকটা চেষ্টা করা হয়েছিল। আমাদের প্রিএমবেলেও দেখবে প্রথমে কিন্তু আমাদের সোশ্যালিস্ট কথাটা ছিল না, পরবর্তীকালে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে কিন্তু আমরা প্রিএমবেলেও সোশ্যালিস্ট কথাটা দিয়েছি। তাহলে সোশ্যালিস্ট মানে কি বা এই কমিউনিস্ট মানে বা কি? আমরা অনেক সময় বলি কমিউনিস্ট, কমিউনিস্ট, সোশ্যালিস্ট এগুলো কিন্তু কাইন্ড অফ একটা ইকোনমির কনসেপ্ট, যে ইকোনমিতে একদম মাথার উপরে যে গভর্নমেন্ট থাকছে। ঠিক আছে, আমাদের যদি স্ট্রাকচার আমরা দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, প্রচুর স্টেট আছে, প্রচুর স্টেট গভর্নমেন্ট, এবং তারপর ছোট 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 ডিস্ট্রিক্ট আছে, এরকম করে আমাদের একটা দেশ ভাড়া থাকে। যে ইকোনমিতেই মাথার উপর যেটা বসে আছে, সে যখন পুরো নিচ অব্দি কন্ট্রোল করবে, সে যা বলবে পুরোটা হবে, সেই ইকোনমিটাকে বলা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি। এই মাথার উপর যে লোকটা বসে আছে সে যখন ফুল ডিসিশন মেকিং বডি হয়ে যাবে, সেই বলবে কতটা উৎপন্ন হবে, কোথায় উৎপন্ন হবে, যে কনসেপ্ট গুলো আমরা পড়েছিলাম, হাউ মাচ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, এই সমস্ত জিনিসগুলো যখন এই মাথার উপরের লোকটা বলে দিবে, সেই ইকোনমিটাকে বলবো কমিউনিস্ট। সোশ্যালিস্ট ইকোনমিতে কি হয়? সোশ্যালিস্ট ইকোনমিতে এরকম একটা মাথার উপরে লোক থাকলেও বিভিন্ন সোসাইটি মেন ডিসিশন থাকে। মানে সাপোজ ধরো মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলায় কি হলো, মুর্শিদাবাদ জেলার বিজ্ঞজনেরা মিলে একটা সোসাইটি তৈরি করলো, একটা সিভিক সোসাইটি তৈরি করলো। তাহলে ধরো মুর্শিদাবাদের 10 জন বিজ্ঞ মানুষ আছে, এই 10 জন মিলে কিন্তু ঠিক করবে যে মুর্শিদাবাদের কিরকম কি সিস্টেম চলবে। কাইন্ড অফ এটা একটা গিল্ড সিস্টেম, গিল্ড। দেখবে তোমরা যখন হিস্ট্রি পড়ে যাবো, মানে গিল্ডের কনসেপ্ট হয়েছে, গিল্ড কনসেপ্ট মানে একটা সোসাইটাল ইউনিট, সে কিন্তু আলটিমেট ডিসিশনটা ওই সোসাইটাল ইউনিটের জন্য নেবে। হ্যাঁ, কমিউনিস্ট ইকোনমিতে কি হলো, একদম মাথার উপরে যে লোকটা বসেছিল সেই কিন্তু সমস্ত ডিসিশন মেকিং নিচ্ছে, এরকম মাঝখানে কোনো ইউনিটের কনসেপ্ট নেই। এটাই মানে সোশ্যালিস্ট ইকোনমি এবং কমিউনিস্ট ইকোনমির মধ্যে একটু বেসিক ফারাক। কিন্তু দুটো ইকোনমি স্টেট ইকোনমি, দুটো ইকোনমিতেই কিন্তু আলটিমেট ডিসিশন মেকার কিন্তু হচ্ছে স্টেট বা গভর্নমেন্ট। একটা ইকোনমিতে গভর্নমেন্ট ডাইরেক্ট প্রত্যেকটা স্তরে পদক্ষেপ করছে, একটা ইকোনমিতে কিছু সোসাইটাল ইউনিট আছে, কিছু নিচের দিকে ইউনিট আছে, তারা তাদের জায়গাগুলোকে দেখছে, বাট আলটিমেটলি কন্ট্রোল কিন্তু করছে গভর্নমেন্টই। বাট দুটোতে কন্ট্রোল করার পদ্ধতিটা একটু সামান্য আলাদা। তার মানে এই ইকোনমি গুলো হচ্ছে কি ইকোনমি? স্টেট ইকোনমি, যেখানে আলটিমেট ডিসিশন মেকার হচ্ছে গভর্নমেন্ট। তাহলে এই জায়গাটায় আমরা এই তিনটে ফারাক বুঝতে, মানে এই তিনটে কনসেপ্ট বললাম, যে স্টেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি এবং মিক্সড ইকোনমি, এই জায়গাটা আমরা বুঝলে কিনা সেটা আমাদের চ্যাটেন। তাহলে আমরা পরের টপিকে যাবো, বাকি কারোর কোনো কাহিনী থেকে সেটা জানিয়ে যে এই জায়গা বোঝা যায়নি স্যার, এই জায়গাটা একটু সমস্যা হয়েছে। তাহলে এইটুকু বুঝতে পারলে কিনা বুঝতে জানিয়ে দাও। সায়ন বোঝা গেছে, এটা বোঝা গেছে? রঞ্জু, ক্লাসে আমার আরো কয়েকজন আছে, মীনাক্ষী আছে ক্লাসে, রঞ্জু আছে। তবে কিন্তু অ্যাক্টিভ থেকো, ক্লাসটা শোনো ভালো করে, এবং যা ডাউট হবে আমাকে কিন্তু জানাও। চলতে চলতে তোমরা আনমিউট করে বলবো না যে এটা বোঝা গেল, আনমিউট করলে যে জায়গাটা সমস্যা হবে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে তিন ধরনের ইকোনমি আমাদের কি। এরপর আমরা চলে যাব হচ্ছে পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট কি, যে এই যে তিন ধরনের ইকোনমি আমরা করলাম, যে ঠিক আছে আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমি আছে, বা স্টেট ইকোনমি আছে, বা হচ্ছে আমাদের মিক্সড ইকোনমি আছে, তাহলে এই কোন ইকোনমিটা ভালো? আমরা ভাবতে পারি ইন্ডিয়া কেন মিক্সড ইকোনমি নিচ্ছে, বা ইন্ডিয়া কেন আস্তে আস্তে ক্যাপিটালিস্টিকের দিকে যাচ্ছে, ইন্ডিয়া কেন স্টেটের দিকে যাচ্ছে না, বা স্টেট ইকোনমি ভালো না ক্যাপিটালিস্টিক ইকোনমি ভালো, না মিক্সড ইকোনমি ভালো, কোনটা ভালো? এরকম অনেক কিছু কোশ্চেন আমাদের মনের মধ্যে আসতে পারে। তাহলে আমরা দেখব এর একটু হিস্ট্রি। আমরা যদি দেখি পৃথিবীর বুকে একসময় কিন্তু সব জায়গাতেই কি ছিল, সব জায়গাতেই ছিল হচ্ছে রাজা, তাই না? একটা রাজা, সেই কিন্তু সমস্তটা শাসন করতো, ওটা রাজতন্ত্র ছিল। তার মানে কি, এই ইকোনমিটাকে আমরা কোন ইকোনমির সাথে তুলনা করতে পারি? একটা স্টেট ইকোনমির সাথে তুলনা করতে পারি, তাই না? এই যে আকবরের সময় বলো বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বলো, সেখানে সব ডিসিশন কি নিত, আকবর যা বলতো তাই হবে, ওয়ান ম্যান আর্মি টাইপ। তাহলে এই ইকোনমি গুলোকে আমরা বলতে পারি স্টেট ইকোনমি। তারপর আস্তে আস্তে আমরা দেখলাম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, প্রচুর পরিমাণ কোম্পানির সৃষ্টি হলো, এবং কোম্পানিরা আস্তে আস্তে ফাইনাল নিজেদের সে রাখা শুরু করলো, এবং আস্তে আস্তে কিন্তু
মানে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি যদি দেখি, ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো মানে ইংল্যান্ড, পর্তুগাল, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে, ফ্রান্স, এই সমস্ত জায়গায় আস্তে আস্তে কোম্পানি মেন স্টে হতে থাকে, কোম্পানির কিন্তু আলটিমেট ডিসিশন মেকিং বডি হতে থাকে। এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, এনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাদার অফ মডার্ন মডার্ন ইকোনমি, ফাদার অফ মডার্ন ইকোনমি কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম দ্য ওয়েলথ অফ নেশন। ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম কি? দ্য ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমি। এই অ্যাডাম স্মিথ কিন্তু বলল যে ভাই, ক্যাপিটালিস্টিক ইকোনমিতেই হচ্ছে মজা আছে। হ্যাঁ, কেন গভর্নমেন্ট কেন বিভিন্ন জায়গায় হাত হাত গলাবে? কোম্পানি যেটা বলছে বা মার্কেট যেটা বলছে, মানুষ যেটা ডিমান্ড করছে সেটা প্রোডাকশন করা হবে। মানুষ যদি পারে কিনতে, না পারে না কিনবে। মানুষের ডিমান্ড অনুযায়ী সমস্ত কিছু হবে, মার্কেট যেটা বলবে সেটা হবে। গভর্নমেন্ট কেন মাথা গলাতে যাবে যে এইটা করবে না, ওইটা করবে না, এই লাগবে ওই লাগবে? সরকার যদি এত মাথা গলায়, তাহলে কিন্তু ইকোনমির গ্রোথ কমে যাবে। ইকোনমি যতটা ফাস্ট চলার কথা ততটা ফাস্ট চলতে পারবে না। এই কথাটা কে বললো? অ্যাডাম স্মিথ। তার মানে আমরা বলতে পারি অ্যাডাম স্মিথ কিন্তু কাইন্ড অফ ক্যাপিটালিস্টিক ইকোনমির কথাই বললো, ক্যাপিটালিস্টিক ইকোনমিকে নেয়ার কথাই বললো। এবং সেই সময় আমাদের ওয়েস্টার্ন যত কান্ট্রি ছিল, সমস্ত কান্ট্রি কিন্তু অ্যাডাম স্মিথের কথা শুনলো, এবং অ্যাডাম স্মিথের কথা শুনে তারা সত্যিই দেখলো যে বিষয় হচ্ছে স্যার, বলছি হ্যাঁ বলো। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিনটা। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ দাঁড়াও স্যার। একটা minute। স্ক্রিন এরকম কোনো সমস্যা হলে কিন্তু একদম জানাবে, ঠিক আছে? গুড। সাথে সাথে জানিয়ে দেবে যদি কোনো এরকম সমস্যা হয়। কোনো না হয়তো স্ক্রিন একটা বন্ধ হয়ে গেছে। তাহলে অ্যাডাম স্মিথের লেখা বইয়ের নাম কি বললাম? দ্য ওয়েলথ অফ নেশন। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে? দ্য ওয়েলথ অফ নেশন পারবে অ্যাডাম স্মিথের নাম। এবং অ্যাডাম স্মিথকে কি বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমি। ফাদার অফ মডার্ন ইকোনমি। অ্যাডাম স্মিথ কোন ধরনের ইকোনমির কথা বললো? ক্যাপিটালিস্টিক ইকোনমি। অ্যাডাম স্মিথ বলল গভর্নমেন্ট যাতে বেশি নাক না গলায়, কোম্পানি যাতে মেন ডিসিশন মেকিং হয়, এবং মার্কেটে যেরকম ডিমান্ড আছে সেই অনুযায়ী প্রোডাকশন হবে। এই অ্যাডাম স্মিথের কথা কিন্তু সেই সময় যত ওয়েস্টার্ন কান্ট্রি গুলো ছিল, সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো কিন্তু অ্যাডাম স্মিথকে গুরু মেনে নিল, যেন অ্যাডাম স্মিথ যা বলে একদম ঠিক বুঝে যে কথা অনুযায়ী আমরা করবো। তাতে করে দেখা গেল তাদের প্রচুর গ্রোথ, এক্সেসিভ গ্রোথ হবে। কারণ কোম্পানি যখন মেন ডিসিশন মেকার হয়ে যাবে, কোম্পানি কিন্তু সবসময় যেটা ভাবে সেটা কি প্রফিট, কি করে নিজের প্রফিট হবে। তো যখনই নিজের প্রফিট কথা কোম্পানি ভাববে, তখনই কিন্তু যেটা হবে যে আউটপুটটা ম্যাক্সিমাম হবে। আউটপুট কিন্তু ম্যাক্সিমাম হবে, প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে। কারণ কোম্পানি তুমি প্রোডাক্টিভিটি না দেখাতে পারলে আমাকে রাখবেই না। তো প্রোডাক্টিভিটি ওই কারণে প্রচুর বেশি হবে। তো এই কারণে কিন্তু ওয়েস্টার্ন ইকোনমি গুলো ব্যাপকভাবে গ্রো করতে থাকে অ্যাডাম স্মিথের থিওরি অনুযায়ী। সমস্যাটা দাঁড়ালো হচ্ছে 1929 সালে। 1929 সালে ওয়ার্ল্ড জুড়ে একটা গ্রেট ডিপ্রেশন বলা হয়। বিশ্বজুড়ে একটা মহামন্দা, গ্রেট ডিপ্রেশন। এই গ্রেট ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশন জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। ইকোনমিতে যেটা হয়, যখনই পুরোপুরি মার্কেটের উপর ইকোনমি দাঁড়িয়ে যাচ্ছে, মার্কেটের উপর যখন ইকোনমি দাঁড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের প্রথম যে স্টেপটা হয়, একটা আমরা জানি ইনফ্লেশন। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বাড়া, আর তার উল্টোটা হয় ডিফ্লেশন। ডিফ্লেশন মানে জিনিসপত্রের দাম কমা। এবার ধরো সাপোজ এখন একটা বিস্কুটের দাম 100 টাকা, একটা বিস্কুটের প্যাকেটের দাম 100 টাকা। এবার ধরো হঠাৎ করে মানুষজনের কোনো কারণে পয়সা কমে গেল, মানুষজন আর সেরকম বিস্কুট খেতে পারছে না, মানুষজনের হাতে সেই পরিমাণ পয়সা নেই। তখন কিন্তু আর বিস্কুটের কোম্পানিগুলো 100 টাকায় বিস্কুট বিক্রি করলে আর বিক্রি হবে না, তারা দাম কমিয়ে করে দিল 80 টাকা। 80 টাকা করার জন্য যেটা হবে, কোম্পানির অনেকটা লস। এই কোম্পানির লস হওয়ার জন্য কিন্তু এই যে 20 টাকা কোম্পানি যেটা এক্সট্রা লস হচ্ছে, এই কারণে কোম্পানি কিন্তু অনেক জায়গায় নিজের ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য। এবং ফ্যাক্টরিটা যখনই কোম্পানি বন্ধ করবে, তখনই কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হারাবে। আস্তে আস্তে কর্মসংস্থান হারানোর জন্য কিন্তু ওই মানুষগুলোরও টাকা পয়সা অনেকটা কমে যাবে, এবং তাদের যে ডিমান্ড সেটা আরো কমে যাবে। এই বিস্কুটের প্যাকেট তখন আর 80 টাকাতেও বিক্রি হবে না। এরকম করে করে কি হবে, আলটিমেটলি দেখা যাবে যে কোম্পানিটাকে উঠেই যেতে হচ্ছে। তার মানে এইটাকেই বলছে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে যাওয়া। ডিপ্লেশনের পর আসে রিসেশন,
রিসেশন। ওই রিসেশন অনেকদিন মার্কেটে চললেই চলে আসে হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে আমি একটু চার্জারটা লাগিয়ে নিলাম। তাহলে স্যার বলছি ওই ইনফ্লেশন আর রিসেশনটা কি প্রায় একই রকমের? কোন দুটো বললে আরেকবার একটু বল। কোন দুটো একই রকম জিজ্ঞেস করলে? স্যার বলছি ওই ইনফ্লেশনটা মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আর স্যার রিসেশনটা, না, ইনফ্লেশন আর রিসেশন। ইনফ্লেশন যদি থাকে মার্কেটে নর্মালি কিন্তু রিসেশন আসার কথা না, ঠিক আছে? ইনফ্লেশন যদি থাকে মার্কেটে রিসেশন আসার কথা নয়। রিসেশন আসে হচ্ছে ডিফ্লেশন। ইনফ্লেশন মানে কি, জিনিসপত্রের দাম যখন তুলনামূলক বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে মানে নর্মাল কনসেপ্টে ধরা হয় যে মানুষজনের ডিমান্ড বাড়ছে, মানুষজনের ডিমান্ড বাড়ছে। কিছু কিছু সিনারিওতে কিন্তু হতেই পারে ইনফ্লেশন হচ্ছে, সাথে সাথে দেখা যাচ্ছে রিসেশন হচ্ছে, বাট সেটা একটা অন্য কারণ। যেমন ধরো সাপোজ ইনফ্লেশন হচ্ছে, মানুষ জিনিসপত্রের হয়তো দাম বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু একটা পলিটিক্যাল সিনারিও এরকম, বা গ্লোবাল মার্কেটের অর্থনীতি খারাপ, কিছু একটা কারণে হয়তো রিসেশনও চলছে। কিন্তু নর্মাল ইকোনমির যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, তাতে করে যেটা দেখা যায় যে ইনফ্লেশন যদি মার্কেটে থাকে, তার মানে মানুষজনের ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ছে মানে মানুষজনের হাতে টাকা আছে। যখনই ইনফ্লেশন হবে কোম্পানির প্রফিট বাড়বে। যেমন ধরো একটা কোম্পানি যদি একটা বিস্কুট 100 টাকায় বানায়, ইনফ্লেশনের জন্য যদি বিস্কুটের দাম 110 টাকা হয়, কোম্পানির কিন্তু এই 10 টাকাটা এক্সট্রা প্রফিট ঢুকলো পকেটে। এর ফলে কোম্পানি কিন্তু আরো এক্সপ্যান্ড করবে। কোম্পানি যত এক্সপ্যান্ড করবে আরো কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। নর্মাল ইকোনমিতে কিন্তু হালকা ইনফ্লেশন থাকলে রিসেশন আসার কথা নয়, কিন্তু ডিফ্লেশন হচ্ছে রিসেশনের দিকে যাওয়ার একটা ইন্ডিকেটর। যখনই মার্কেটে ডিফ্লেশন আসছে তার মানে জিনিসপত্রের দাম কমছে, মানে মানুষজনের ডিমান্ড কমছে। মানে কখনোই ভেবো না যে জিনিসপত্রের দাম কমা ভালো। হ্যাঁ, জিনিসপত্রের দাম কমলে কিন্তু আলটিমেটলি সেটা অনেক ক্ষতিকর। আবার ইনফ্লেশন আবার প্রচুর যদি বেশি হয়, হ্যাঁ, যদি 20% 25% ইনফ্লেশন হয়, তাহলেও কিন্তু সেটা ইকোনমির জন্য ক্ষতিকর। কারণ এই যে আমি যেটা বললাম যে 100 টাকার বিস্কুট 110 টাকা হয়েছে বলে কোম্পানির 10 টাকা লাভ হয়েছে, কোম্পানি এক্সপ্যান্ড করছে। কিন্তু এটাই যদি 100 টাকার বিস্কুট 150 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আর অনেক মানুষ খাবে না। আবার এই কোম্পানিটার কিন্তু এক্সপ্যান্ড করার বদলে অনেক লস হবে, বিক্রি বাট্টা প্রচুর কমে যাবে। এক্সেসিভ ইনফ্লেশনও ভালো না, ঠিক আছে? কিন্তু হালকা ইনফ্লেশন ইকোনমির জন্য ভালো। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে, যে ইনফ্লেশন কিরকম থাকা উচিত। ইনফ্লেশন থাকা উচিত হচ্ছে সামান্য। নর্মালি আমাদের আরবিআই এর টার্গেট হচ্ছে 2 থেকে 6%-এর মধ্যে ইনফ্লেশন না। ইনফ্লেশন 2 থেকে 6%-এর মধ্যে যাবে, সেটা হচ্ছে আরবিআই এর টার্গেট। আরবিআই এর টার্গেট এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে আরবিআই এর ইনফ্লেশন টার্গেট কত, 2 থেকে 6%। এবার ডিফ্লেশন যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, কোম্পানির কিছুটা লস হচ্ছে, কোম্পানি এক্সপ্যান্ড করার বদলে ব্যবসা গোটাচ্ছে, ব্যবসা গোটানোর জন্য মানুষজনের চাকরি বাকরি চলে যাচ্ছে। আলটিমেটলি জিডিপিতে রিসেশন, মানে ইকোনমিতে রিসেশন শুরু হচ্ছে, এবং রিসেশন লং টাইম থাকলে ডিপ্রেশন শুরু হয়ে যাবে। মানে প্রচুর মানুষজন কর্মসংস্থান হারাবে, কোম্পানি প্রচুর বন্ধ হয়ে যাবে, এবং এই ডিপ্রেশন যদি আবার লং টার্ম থাকে তাহলে গ্রেট ডিপ্রেশনে পরিণত হবে। গ্রেট ডিপ্রেশনে পরিণত হয়। গ্রেট ডিপ্রেশন আমাদের ওয়ার্ল্ডে 1929 সালে দেখা গেছে, 1929 সালে। আর 2008-এ কিন্তু একটা বড় ডিপ্রেশন, বড় সড়ো ধরনের ডিপ্রেশন 2008 সালে আবার আমরা একটা দেখেছি। 2008-এও কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান, প্রচুর মানুষ হারিয়েছে। আহ, বোঝা গেল কি জায়গাটা সাহেব? সাহেব জিজ্ঞেস করলো তো নাকি এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে গেছি। বুঝতে পারলে তাহলে? মানে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারলে, ইনফ্লেশন, ডিফ্লেশন, রিসেশন, হ্যাঁ স্যার, ডিপ্রেশন। হ্যাঁ স্যার। তাহলে আমরা এবার পরের কনসেপ্টে চলে যাই, যে যে জায়গাটা আমরা ছিলাম, যে 1929 সালে তাহলে বিশ্বজুড়ে একটা
মহামন্দা এলো, এবং সেই সময় সব ইকোনমি, ওয়েস্টার্ন ইকোনমিরা ফলো করছিল হচ্ছে অ্যাডাম স্মিথের কথা অনুযায়ী। অ্যাডাম স্মিথের কথা শুনে সবাই ক্যাপিটালিস্টিক ইকোনমি ফলো করছে। এই ফলে কিন্তু পুরো এদের মার্কেটটা পুরো ধসে গেল 1929 সালে। কারণ ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কিন্তু সরকারের কোনো সে নেই, সরকার কোনো রেগুলেশন নেই। তার মানে কি হয়েছে, যখন মানুষজন ডিমান্ড কমিয়েছে, কোম্পানি বাধ্য হয়েছে জিনিসপত্রের দাম কমাতে, এবং তার ফলে কোম্পানি নিজেদের ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হয়েছে। সরকার যদি সে সময় ঢুকতো, দিয়ে যদি কোম্পানিকে কিছু এক্সট্রা টাকা পয়সা দিত, বা মানুষের হাতে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা ছড়াতো, তাহলে কিন্তু এই হালটা আসতো। যেমন ধরো করোনার সময় ইন্ডিয়াতে কি হলো, করোনার সময়তে প্রচুর কোম্পানি বন্ধের মুখে চলে গেল, যেহেতু মানুষজন আর রাস্তায় বেরোচ্ছে না। তখন সরকার কি করলো, যাতে মানুষের হাতে টাকা পয়সা থাকে, এই কারণে কিন্তু বিভিন্ন গরিব কল্যাণ যোজনা চালু করে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই কিন্তু প্রচুর টাকা মানুষের হাতে দেওয়ার চেষ্টা করলো। যে অনলাইনের অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হলো 3-4 মাস, রেশনে প্রচুর চাল ডাল সব দেওয়া হলো, যাতে কি মানুষের হাতে টাকা পয়সার একটু ফ্লো থাকে। সেই কারণে কিন্তু অ্যাক্টিভিটি গুলো করা, যাতে করে মানুষ ডিমান্ডটা বজায় রাখতে পারে এবং কোম্পানিগুলো যাতে আলটিমেট সেই লেভেলে ক্ষতিগ্রস্ত না। কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমি যদি এটা ফুল হতো, তাহলে তো গভর্নমেন্টের এরকম ঢোকার কোনো জায়গা নেই, গভর্নমেন্টের রেগুলেশনের কোনো জায়গা নেই। কারণ ক্যাপিটালিস্টিক ইকোনমিতে বলেই দিয়েছে অ্যাডাম স্মিথ যে গভর্নমেন্ট রেগুলেট করা যাবে না, কোম্পানি মার্কেটের ডিমান্ড অনুযায়ী নিজের মতো করে চলবে। তো এই কারণে 1929 সালে যেটা সমস্যা হলো, যে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে সেই সময় কিন্তু গভর্নমেন্ট কোনো ঢুকতে পারলো না, প্রচুর কোম্পানি বন্ধ হয়ে গেল, এবং বিশ্বজুড়ে কিন্তু একটা মহামন্দা সৃষ্টি হলো। এইবার এই মহামন্দা থেকে কি করে বাঁচবে, ওয়েস্টার্ন ইকোনমি গুলো কিন্তু সে সময় ব্যাপকভাবে ধসে গেল। তখন একজন ইকোনমি এলো, কেইন্স। কেইন্স এসে বলল যে তোমরা ফুল ক্যাপিটালিস্টিক ইকোনমি হয়েছে ঠিকই আছে, কিন্তু ফুল ক্যাপিটালিস্টিক ইকোনমির অনেক খারাপ দিক আছে, যেটা তোমরা এখন ফেস করেছো। যে মহামন্দা, এটা কিন্তু তোমরা ফুল ক্যাপিটালিস্টিক হওয়ার জন্য শুরু হয়েছে। তোমরা একটু যদি মিক্সড ইকোনমির দিকে যাও বেটার। কারণ তোমাদের ক্যাপিটালিস্ট ইকোনমির অনেক ভালো গুণ আছে, কিন্তু স্টেট ইকোনমিরও দু একটা ভালো গুণ আছে। কারণ সেই সময় যে রাশিয়া বলো বা কোরিয়া বলো, তারা কিন্তু কোনো রকম এফেক্টেড হলো না। এই এত বড় আর্থিক মহামন্দাতেও কিন্তু রাশিয়ার উপর অ্যাজ খুব একটা এফেক্ট পড়লো না, কারণ রাশিয়াতে ফুল স্টেট ইকোনমি, মানে গভর্নমেন্ট সমস্ত কিছু কন্ট্রোল করছে। তো কেই বললো, রাশিয়ার, আমি বলছি না যে রাশিয়ার স্টেট ইকোনমিটা খুবই ভালো, তুমি স্টেট ইকোনমি নাও, কিন্তু তোমরা এই স্টেট ইকোনমির কিছু পজিটিভ দিক নাও, গভর্নমেন্টকে অ্যাজ এ রেগুলেটিং বডি হিসাবে ঢুকতে দাও, গভর্নমেন্টকে কিছু ডিসিশন মেকিং করতে দাও, তাহলে অনেক বেটার হবে। হ্যাঁ, গভর্নমেন্টের যাতে একটা সে থাকে, পুরোপুরি ক্যাপিটালিস্টিক হয়ে গেলে ব্যাপারটা ঠিকঠাক দাঁড়াবে না। তো সেই সময় ওয়েস্টার্ন কান্ট্রি গুলো ওই কেইনসের থিওরি শুনলো, মার্কেটে প্রচুর গভর্নমেন্ট টাকা ফ্লো করলো। আস্তে আস্তে নেক্সট 15-20 ইয়ার্স কিন্তু সমস্ত ওয়েস্টার্ন ইকোনমি মানে কেইনসের থিওরি অনুযায়ী ওই মহামন্দার থেকে কিন্তু বেরিয়ে এলো। তার মানে কি, কেইনস কি বললো, কেইনস বললো ক্যাপিটালিস্টিক ইকোনমিকে কিছুটা স্টেট ইকোনমির কনসেপ্ট নিতে। তো ফুল যে ক্যাপিটালিস্টিক ইকোনমি ছিল, সেইগুলো কিন্তু মিক্সড ইকোনমিতে পরিণত হলো। এখন ওয়ার্ল্ডে কিন্তু কোনো ইকোনমি ফুল ক্যাপিটালিস্টিক ইকোনমি নয়। হ্যাঁ, সব ইকোনমি মিক্সড ইকোনমি। বাট ইন্ডিয়া মিক্সড ইকোনমি হলেও ইন্ডিয়াতে গভর্নমেন্টের রেগুলেশন বা গভর্নমেন্টের পাওয়ার প্রচুর বেশি। যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো মিক্সড ইকোনমি হলেও সেখানে কোম্পানির সেটাই অনেক বেশি, গভর্নমেন্টের সে তুলনামূলক অনেকটা ইন্ডিয়ার তুলনায় কম। তার মানে মিক্সড ইকোনমি হলেও এই মিক্সিং এর কিন্তু ফারাক আছে। কোথাও কোথায় কোম্পানি প্রচুর ঢুকে আছে, কোথাও কোথাও গভর্নমেন্ট প্রচুর ঢুকে আছে। তাহলে এইটা আমরা বুঝলাম যে ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি সমস্যা হলো, এবং ক্যাপিটালিস্ট ইকোনমি সেখান থেকে কি করে বেরোবে। এবার আমরা দেখবো স্টেট ইকোনমির কি সমস্যা। এই মহামন্দাতে তো স্টেট ইকোনমি খুব একটা ইম্প্যাক্টেড হলো না, ঠিকই আছে, কিন্তু তারপর স্টেট ইকোনমি মানে রাশিয়া মেনলি, তারা দেখলো যে ওয়ার্ল্ডের বড় বড় সব ওয়েস্টার্ন কান্ট্রি, ফ্রান্স, ইউকে সব মহামন্দায় প্রচুর ইম্প্যাক্টেড হলো, কিন্তু তারপর তারা সেখান থেকে বেরিয়েও গেল, দিয়ে আবার হিউজ গ্রোথের দিকে চলে গেল। রাশিয়া দেখছে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো প্রচুর গ্রোথ করছে, আমাদের সেই হারে গ্রোথ হচ্ছে না। ওরা যদি 10% 15% গ্রোথ করে, আমাদের হয়তো 3-4% গ্রোথ হচ্ছে, তাহলে আমাদের গ্রোথ কম কেন? তখন ভাবলো যে আমাদের গ্রোথ কমের কিন্তু একটা মেন কারণ, যেহেতু পুরোটাই গভর্নমেন্ট কন্ট্রোল, এবং যখনই গভর্নমেন্ট কন্ট্রোল হবে সমস্ত জিনিসপত্র, তোমরা নর্মালি কনসেপ্টটাও দেখেছো, সরকারি জিনিসপত্রগুলো স্লো হয়। সরকারি জায়গায় কিন্তু যেহেতু মানে
আমাদের ডিসিশন মেকিং অনেকটা সময় লেগে যায়, প্রচুর নিয়ম কানুন প্রচুর বেশি থাকে। হ্যাঁ, এই কারণে কিন্তু একটু সমস্ত জিনিসপত্র স্লো চলে। তো তারাও বুঝলো যে সরকারের এক্সেসিভ প্রভাব হয়তো আমাদের ইকোনমিটাকে সেই হারে গ্রোথ করতে দিচ্ছে না যতটা হারে আমাদের গ্রোথ হওয়া দরকার। তো সেই সময় একজন ইকোনমিস্ট ছিল, অস্কার ল্যান্ড। অস্কার ল্যান্ড অস্কার ল্যান্ড এসে বলল যে তোমরা স্টেট ইকোনমি আছো ঠিকই আছে, অসুবিধা নেই, তোমরা মহামন্দাতে আস্তে আস্তে এরকম ক্ষতিগ্রস্ত হওনি, স্টেট ইকোনমি হিসাবে ভালোই চলছে, কিন্তু তোমরাও ক্যাপিটালিস্টিক ইকোনমির কিছু পজিটিভ দিক নাও। তোমরাও ক্যাপিটালিস্ট ইকোনমির কিছু পজিটিভ দিক নাও, কোম্পানিকে ঢুকতে দাও, কোম্পানিকে গ্রো করতে দাও। হ্যাঁ, কোম্পানিকে ওটা সে রাখতে দাও, তাহলে তোমাদের ইকোনমি অনেকটা গ্রোথ হবে। এই পুরোপুরি গভর্নমেন্ট কন্ট্রোল সব করে দিলে কিন্তু তোমরা ভালো জায়গায় যেতে পারবে। তো তখন কিন্তু রাশিয়া বা চাইনারা তো ফুল কমিউনিস্ট ইকোনমি ছিল, তারা কিন্তু সেই জিনিসগুলো শুনলো এবং তো আস্তে আস্তে কিন্তু স্টেট ইকোনমিরাও কিছুটা মিক্সিং এর দিকে চলে এলো। তারাও কিন্তু কিছুটা মিক্সড ইকোনমি হয়ে গেল, বাট সেখানে স্টেটের কন্ট্রোল অনেকটাই বেশি থাকে। এন্ড চাইনাকে যদি বলি, চাইনাকে অনেকে কমিউনিস্ট বলে, কিন্তু চাইনা এই অস্কার ল্যান্ডের থিওরিটাকে এতটাই বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, চাইনা কিন্তু প্রচুর কোম্পানিকে ইনফ্লুয়েন্স করতে দিয়েছে, এবং চাইনা কিন্তু কাইন্ড অফ বলতে গেলে একটা বড় ক্যাপিটালিস্টিক ইকোনমিতে পরিণত হয়েছে। সেখানে সরকারের সে আছে ঠিকই আছে, কিন্তু প্রচুর কোম্পানি কিন্তু চাইনাতে ইনফিউজ হয়েছে, এবং কোম্পানিরও কিন্তু একটা বিশাল সে চাইনাতে তৈরি হয়েছে। হ্যাঁ, তো প্রপারলি যদি বলি কমিউনিস্ট ইকোনমি, তাহলে নর্থ কোরিয়ার কথা ভাবতে পারো। নর্থ কোরিয়াতে যে কিম জং উন আছে, তাই না, তার সে যা বলবে তাই শুনতে হয় সবাই। তাহলে এইটা একদম প্রপার কমিউনিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি আমাদের রাশিয়া অনেকটা সোশ্যালিস্ট ইকোনমি, বাট এখন কিন্তু রাশিয়া বলো চাইনা বলো সবাই কিন্তু কিছু কিছু করে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে যাওয়া শুরু করেছে। কারণ একটু আগে আমরা বুঝলাম যে ক্যাপিটালিস্ট ইকোনমির গ্রোথ হচ্ছে সব থেকে বেশি। তাহলে এই গেল বিভিন্ন ইকোনমি গুলোর মধ্যে সমস্যা এবং তাদের সেখান থেকে বেরোনোর একটা উপায়। একটা উপায় দিল বিজ্ঞানী কেইনস। সে কি করলো, আমি যদি তিনটে ঘর আঁকি, হ্যাঁ, একটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে ক্যাপিটালিস্টিক, আর এটা হচ্ছে স্টেট। তাহলে কেইনস বললো হচ্ছে ক্যাপিটালিস্টকে মিক্সের দিকে যেতে। কে বললো এটা? কেইনস। অস্কার ল্যান্ড বললো স্টেটকে মিক্সের দিকে যেতে। কে বললো এটা? অস্কার ল্যান্ড। অস্কার ল্যান্ড। তাহলে এই গেল তিনটে ইকোনমির সমস্যা এবং তাদের একটা এদিক ওদিক যাওয়ার প্রবণতা। এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে কারোর কোনো ডাউট হলো কিনা বা এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে? আরো যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু জানিও, যে এই জায়গাটা বোঝা গেল না বা এটা একটু অসুবিধা হচ্ছে। যা হবে চ্যাটে জানিয়ে দাও বা আনমিউট করে বলে দাও। তাহলে আমরা এখানে বললাম যে আমাদের তিন ধরনের ইকোনমি, তার সমস্যা, কিভাবে তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং কে কোন থিওরির প্রভাব। এরপর আমরা করব ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা আবার ইকোনমিকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। এর আগের ভাগটা যে ছিল সেটা হচ্ছে ইকোনমিতে ডিসিশন মেকিং বডিকে, তার উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা গুলো করলাম, ক্যাপিটালিস্টিক, মিক্সড, স্টেট। এইখানে আমরা বিভিন্ন ভাগ করব, সেটা হচ্ছে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা বেশ কিছু সেক্টরে ভাগ করতে পারি ইকোনমিকে। হ্যাঁ, আমাদের চারপাশে দেখবো প্রচুর কাজ হচ্ছে, তাই না? এই যে ধরো আমরা রাস্তায় যাচ্ছি, কেউ টোটো চালাচ্ছে, কেউ ব্যাংকে চাকরি করছে, কেউ কৃষক হয়তো ফসল ফলিয়ে নিয়ে আসছে, কেউ পশুপালন করছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের লোককে আমরা চারপাশে দেখতে পাই, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত। এই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ইকোনমিকে বেশ কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে কি প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর প্রাইমারি সেক্টর কাকে বলে? যে সেক্টরে একদম ডাইরেক্ট নেচার নেচার কে কাজে লাগিয়ে যে সেক্টরে অ্যাক্টিভিটি করা হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন ধরো এগ্রিকালচার। এগ্রিকালচারে কি হচ্ছে, আমাদের চাষবাস যেটা আমরা করছি সেটা একদম নেচারকে কাজে লাগিয়ে করছি। পশুপালন একদম নেচারকে কাজে লাগিয়ে আমরা করছি। তাহলে এই সেক্টর গুলোকে আমরা বলবো প্রাইমারি সেক্টর, যেটাকে অনেকে এগ্রিকালচার 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 অ্যান্ড অ্যালাইড সেক্টরও বলে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরও বলে, কারণ পশুপালনটা দেখবে অনেকটা এগ্রিকালচারের সাথেই যুক্ত, এই কারণে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড। যেখানে মানুষজন দেখবে এগ্রিকালচারের সাথে যুক্ত, সেই হয়তো একটা আখের চাষ করছে, সেখানে কিছু ঘাসেরও চাষ করছে, সেই ঘাসগুলোকে এনে হয়তো পশুকে খাওয়াচ্ছে। তাহলে এগ্রিকালচারের সাথে পশুপালনটা খুব কাছাকাছি যুক্ত। এই কারণে এটাকে বলা হয় এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর বা প্রাইমারি সেক্টর। তার মানে প্রাইমারি সেক্টরে কি হলো, ডাইরেক্ট নেচারকে কাজে লাগিয়ে অ্যাক্টিভিটি।
এরপর আমাদের যে সেক্টর আসে সেটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। সেটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরে কি হবে, এই যে প্রাইমারি সেক্টরে যে জিনিসটা উৎপন্ন হলো, সাপোজ ধরো একজন কৃষক ধান উৎপন্ন করলো, 10 কুইন্টাল ধান উৎপন্ন করলো, ঠিক আছে, ধান উৎপন্ন করলো। এই ধানটাকে আমরা তো ডাইরেক্ট ধান কনজিউম করি না, আমরা কনজিউম কি করি, ভাত। ভাত কোথা থেকে আসে, চাল থেকে। তাহলে এই ধানটাকে তো চালে পরিণত হতে হবে। তখন ওই কৃষকটা কি করলো, সেই ধানটাকে 10 কুইন্টাল যে ধান, সেটাকে ধান ভাঙার যে মেশিন আছে যেখান থেকে ধান থেকে চাল হয়, সেই মেশিনে নিয়ে গেল, ঠিক আছে। বা ধরো গম, তাহলে গম থেকে যখন আটা হবে সেই গম ভাঙার মেশিনে নিয়ে গেল। তাহলে ওই মেশিন কি করলো, মেশিন গমটাকে আটাতে পরিণত। তাহলে এই সেক্টরটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যেখানে প্রাইমারি সেক্টর থেকে উৎপন্ন দ্রব্যকে প্রসেসিং করে একটা ফাইনাল প্রোডাক্টে পরিণত করা হয়। বা এই সেক্টরটাকে অনেকে ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলে, ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলে। কারণ এইখানে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই যে আমি গম থেকে আটা বানাচ্ছি বা ধান থেকে চাল বানাচ্ছি, এই যে ম্যানুফ্যাকচারিং গুলো কিন্তু সবই সেকেন্ডারি সেক্টরে হয়। বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও এটাকে বলা হয়, বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও এটাকে বলা হয়, ঠিক আছে। তো এইটা গেল আমাদের সেকেন্ডারি সেক্টর। এরপর যে থার্ড সেক্টরটা আসে সেটাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর। সেটাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরও এটাকে অনেকে বলে, সার্ভিস সার্ভিস সেক্টর। এই টার্সিয়ারি সেক্টরে কি হয়, এই যে তুমি এবার গমটা উৎপন্ন করলে, এই মানে গম থেকে তুমি আটাটা উৎপন্ন করলে বা ময়দাটা উৎপন্ন করলে, এই ময়দাটা মানুষজনের কাছে কি করে যাবে। তার মানে এবার কি হবে, আমার প্রচুর ডিলার থাকবে, হোলসেল মার্কেটার থাকবে, যারা এই ময়দাগুলোকে লেবেল করবে, প্যাকেজিং করবে, ছোট ছোট প্রচুর 1 কেজি 2 কেজি প্যাকেটে ভরে দেবে। তারপর এই প্যাকেট গুলোকে কি করবে, লোকাল মার্কেটে নিয়ে আসবে রিটেলারের কাছে, রিটেলার সেটা আমাদেরকে বিক্রি করবে। তাহলে এই যে পদ্ধতি আছে যে সেকেন্ডারি সেক্টরে মালটা তৈরি হয়ে গেল, কিন্তু সেটা আলটিমেটলি মানুষের দোরগোড়ায় পাঠানো। এর জন্য কি লাগবে, আমার ট্রান্সপোর্ট লাগবে, এর জন্য আমার ডিজাইনার লাগবে যারা প্যাকেট গুলোকে ডিজাইন করবে, আমার হোলসেল লোক লাগবে, আমার রিটেলার লাগবে। এই সবাই মিলেমিশে তাহলে কিসের মধ্যে করছে, টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে, কারণ এরা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। সার্ভিস সেক্টর কিন্তু ডাইরেক্ট হতে পারে, এই যে ধরো আমি ক্লাসে এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটাও আমি তাহলে কোন সেক্টরে যুক্ত, আমি কিন্তু তাহলে সার্ভিস সেক্টরে যুক্ত। এখানে কিন্তু আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে নিয়ে কাজ করছি না। তো সার্ভিস সেক্টর অনেক সময় ইন্ডিভিজুয়ালও কাজ করতে পারে, আবার অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে নিয়েও কিন্তু কাজ করতে পারে। এই যে আমি গমের উদাহরণ দিলাম, যে ময়দাটা উৎপন্ন হলো, ময়দাটাকে মানুষের দোরগোড়ায় অব্দি পৌঁছানো, এটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে নিয়ে কাজ। বাট এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখানে কিন্তু আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল আউটপুটকে নিয়ে নিই, এটা ডাইরেক্ট একটা সার্ভিস। তো এরকম দু ধরনের কিন্তু এখানে ঘটে। তাহলে এইটা গেল সার্ভিস সেক্টর। বর্তমানে যেটা আরো দুটো সেক্টর যেটা পরীক্ষাতে আসছে খুবই, এই সার্ভিস সেক্টরটা খুবই বিরাট বড় একটা সেক্টর, এবং সার্ভিস সেক্টরে কিন্তু প্রচুর মানুষ যুক্ত আছে। বর্তমানে আরো দুটো সেক্টর, একটাকে বলা হয় কোয়াটারনারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর, আর একটাকে বলা হয় কিউনারি সেক্টর, কিউনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর আর কিউনারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর আর কিউনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর কি, আমরা যে সার্ভিস সেক্টর দেখলাম, সার্ভিস সেক্টরে প্রচুর মানুষজন জড়িত আছে। হ্যাঁ, যেমন ধরো একজন রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, সেটাও একটা সার্ভিস। আবার একজন সায়েন্টিস্ট, সে করোনার টিকা আবিষ্কার করছে, সেটাও একটা সার্ভিস। কিন্তু যে সায়েন্টিস্ট করোনার টিকা আবিষ্কার করছে, তার সার্ভিস দেওয়ার জন্য কিন্তু রিসার্চ দরকার, তার সার্ভিস দেওয়ার জন্য কিন্তু নলেজ দরকার প্রচুর। তাহলে যে সেক্টরে এই রিসার্চ অ্যান্ড নলেজ বেসড, সেই সেক্টরটাকে বলা হচ্ছে কোয়াটারনারি সেক্টর। মানে আমাদের সায়েন্টিস্ট থেকে শুরু করে বড় বড় অ্যানালিস্ট, তাদেরকে আমরা বলতে পারি তারা কোয়াটারনারি সেক্টরে কাজ করছে। কিউনারি সেক্টর কি, কিউনারি সেক্টর হচ্ছে যে কোনো কিছুর ফাইনাল ডিসিশন মেকার বা এক্সিকিউটিভ বডিজ। যেমন ধরো টাটা কতটা লবণ উৎপন্ন করবে, এটা যখন টাটা সন্সের মিটিং হবে, বোর্ড অফ ডিরেক্টরদের মিটিং হবে, তখন ওর যে এক্সিকিউটিভ হেড আছে সে কিন্তু বলে দেবে, ভাই যে তোমাকে এতটা পরিমাণ লবণ উৎপন্ন করতে হবে। তাহলে এই বড় বড় যে এক্সিকিউটিভ মিটিং এর যারা হেড, কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির হেড এক্সিকিউটিভ, যারা আলটিমেট ডিসিশন মেকারটা নিচ্ছে, যেমন ভারতের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে আলটিমেট ডিসিশন মেকারটা নিচ্ছে। তাহলে এই এনাদেরকে আমরা বলবো এনারা কিউনারি সেক্টরে আছে, এনারা কিউনারি সেক্টরে আছে। তার মানে টার্সিয়ারি সেক্টরের উপরে হচ্ছে তোমার কোয়াটারনারি, এবং সবার উপরে কিন্তু আমার হচ্ছে কি কিউনারি।
তাহলে এখন কিন্তু এই 5টা জায়গা থেকেই কোশ্চেন আসে। একটা সময় শুধু প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি থেকে আসতো। এই বছরই বিসিএস দেখবে কিউনারি সেক্টর থেকে কোশ্চেন আসছে। তাহলে কোয়াটারনারিটা হচ্ছে রিসার্চ অ্যান্ড নলেজ বেসড, আর কিউনারিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিজ, যারা ফাইনাল ডিসিশন মেকিং নেবে তাদেরটা হচ্ছে তোমার কিউনারি। এবং এই প্রত্যেকটা সেক্টরে যে জব হয় সেটাকে আবার কিছু কলার দিয়ে আইডেন্টিফাই করা হয়। যেটা প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টরটাকে বলা হয় রেড কলার জব। হ্যাঁ, রেড কলার জব মানে কাইন্ড অফ এভাবে মনে রাখতে পারো, প্রাইমারি সেক্টরে কারা কাজ করে, কৃষকরা চাষবাস করে, তাই না, সারাদিন খাটাখাটনি করে, সারাদিন খাটাখাটনি করে, তো তাদের কলার কি হবে, অবশ্যই লাল হয়ে যাবে খাটাখাটনি করতে করতে, রেড কলার। এরপর হচ্ছে কি সেকেন্ডারি, সেকেন্ডারি সেক্টর, সেকেন্ডারি সেক্টরটাকে বলা হয় ব্লু কলার, ব্লু কলার জব। আগেকার দিনে বাংলা সিনেমা দেখতে প্রসেনজিৎ সবসময় একটা ব্লু কালারের টাই পরে আসতো, দিয়ে গুন্ডাদের সাথে লড়াই করতো রচনা ব্যানার্জির ফ্যাক্টরিতে, ঠিক আছে, এটা হচ্ছে ব্লু কালার জব। তারপর হচ্ছে টার্সিয়ারি, টার্সিয়ারি হচ্ছে হোয়াইট কলার জব, হোয়াইট কলার জব। হ্যাঁ, টার্সিয়ারি মানে কি, বড় বড় সার্ভিস সেক্টর, বড় বড় আইটি সেক্টর, একটা ঝাঁ চকচকে ব্যাপার, একটা হোয়াইট। এরপর আমাদের যে সেক্টর আছে, ধরো কিউনারি সেক্টর, যেখানে আলটিমেট ডিসিশন মেকিং, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে গোল্ড কলার জব, গোল্ড কলার জব, কারণ তারা আলটিমেট ডিসিশন। আর কোনো পার্টিকুলার সেক্টর যদি ওম্যান স্পেসিফিক হয় সেটাকে বলা হয় পিঙ্ক কলার জব, পিঙ্ক কলার জব, ঠিক আছে। ধরো একটা পার্টিকুলার কোনো একটা সেক্টর যেখানে হয়তো শুধু ওম্যানরাই কাজ করবে, তাহলে সেই সেই যে ওম্যানরা যেখানে কাজ করবে সেটাকে বলবো আমরা পিঙ্ক কলার জব। তো এরকম বিভিন্ন কলার দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা হয় সেক্টর গুলিকে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে যে ব্লু কলার জব এটা কোন সেক্টরের সাথে অ্যাটাচড, এটা হচ্ছে তাহলে তোমার তোর কি হবে, যদি দু একটা তোমাদেরকে জিজ্ঞেস করি, হোয়াইট কলার জব কোন সেক্টর, চ্যাটে আমাকে জানিয়ে দাও তাহলে। সার্ভিস সেক্টর স্যার। রেড কলার জব, প্রাইমারি সেক্টর। তাহলে এরকম আমার বিভিন্ন জায়গায় গেল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা দেখো, ইকোনমির বিভিন্ন সেক্টর, জায়গাটা যদি ক্লিয়ার হয় তাহলে তো চ্যাটে জানিয়ে দাও যে ইকোনমির বিভিন্ন সেক্টর এবং কোন সেক্টরকে কি বলা হয়, কোন সেক্টরে কোন কলার জব বলা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা সবার ক্লিয়ার। কারোর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু, হ্যাঁ, চ্যাটে জিজ্ঞেস করে নাও যদি কারোর কোনো ডাউট থাকে। স্যার এগুলো ডাউট, শেষেরটা কি বললেন স্যার? শেষেরটা কি কলার বললেন একটু বুঝতে পারিনি। কোনটা বলো তো, একদম লাস্টের, লাস্টের বললাম পিঙ্ক কলার জি জব, ঠিক জি আছে, জি। পিঙ্ক। যদি কোনো সেক্টর ওমেন স্পেসিফিক হয়, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হবে পিঙ্ক কলার জব। ওমেন স্পেসিফিক যদি কোনো সেক্টর হয় তাহলে সেটাকে বলবো আমরা পিঙ্ক কলার জব। আর যেটা এক্সিকিউটিভ বডিজদের যে সেক্টর, মানে যারা আলটিমেট ডিসিশন মেকিং, তাদেরকে আমরা বলবো হচ্ছে যে গোল্ড কলার জব, গোল্ড কলার জব। বুঝা গেল? যদি বোঝা যায় তাহলে আমরা পরের টপিকটাই চলে। তাহলে আমরা এই জায়গাটাই দেখলাম যে যে যেটুকু আমরা পড়লাম সেটা হচ্ছে ইকোনমিক কি, ইকোনমিক্স এন্ড ইকোনমির মধ্যে পার্থক্য কি, বিভিন্ন ধরনের যে ইকোনমি গুলো আছে, তোমার ক্যাপিটালিস্টিক, মিক্সড, স্টেট ইকোনমি, তাদের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, কি করে কোনটা ক্যাপিটালিস্টিক কোনটা মিক্সড এই জায়গাগুলো আমরা ঠিক করি, সেটা আমরা দেখলাম। এবং সর্বশেষে আমরা দেখলাম ইকোনমিকে কি কি সেক্টরে ভাগ করা হয় এবং সেই সেক্টর গুলোকে কি কলার জব বলে। এবার আমরা দেখবো যে ইন্ডিয়ার ক্ষেত্রে সেক্টর ওয়াইজ ডিস্ট্রিবিউশন কিরকম। আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, মানে ধরো 1947 এর দিকে, ইন্ডিয়াতে কিন্তু প্রাইমারি সেক্টরটাই ছিল মেন। ইন্ডিয়ার কিন্তু প্রায় 90% মানুষজন তখন কিসের সাথে যুক্ত ছিল, সব ওই চাষবাসের সাথে যুক্ত ছিল। আমাদের প্রাইমারি সেক্টরটাই ছিল মেন। এবং আমাদের ম্যাক্সিমাম যে জিডিপিতে অবদান, জিডিপিতে অবদান মানে কি তাহলে বুঝতে হবে জিডিপি মানে কি। জিডিপি মানে আপাতত আমি পরের ক্লাসে ডিটেলসে পড়াবো, আজকে এটুকু মনে রাখো যে জিডিপি মানে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে টোটাল যত টাকার প্রোডাকশন হয় সেটাই হচ্ছে আমাদের জিডিপি। ধরো আমাদের প্রচুর লোকজন বিভিন্ন বানাচ্ছে, সব প্রোডাক্টের ভ্যালু গুলো যোগ করে দিলে আমরা পেয়ে যাবো জিডিপি। তাহলে এই যে জিডিপি,
এই জিডিপিতে অবদান একটা সময় কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরেরই সব থেকে বেশি ছিল, এবং আমাদের মানুষজন সবাই প্রাইমারি সেক্টরেই কাজ করে। কিন্তু বর্তমানে কিন্তু এই সিনারিওটা একদমই পরিবর্তন হয়ে গেছে। 2024 সালে দাঁড়িয়ে যদি আমরা দেখি, আমাদের ইকোনমিতে দুটো জিনিস, একটা হচ্ছে পপুলেশন, আর একটা হচ্ছে জিডিপিতে অবদান। একটা হচ্ছে জিডিপিতে অবদান, ঠিক আছে, জিডিপিতে অবদান। আমরা যদি 2024 সালে দেখি, তাহলে আমাদের কিন্তু এখনো প্রায় 50% মানুষ সেই প্রাইমারি সেক্টরেই কাজ করছে। এখনো প্রায় 50% মানুষ সেই প্রাইমারি সেক্টরেই কাজ করছে। কিন্তু জিডিপিতে প্রাইমারি সেক্টরের অবদানটা নেমে চলে এসছে মাত্র 17%। মানে এগ্রিকালচার থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ার টোটাল যদি 100 টাকার মাল উৎপন্ন হয়, তাহলে এগ্রিকালচার সেক্টর কিন্তু মাত্র 17 টাকার মাল উৎপন্ন করে। আমাদের জিডিপিতে কিন্তু এগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টরের অবদান অনেকটা নিচে চলে এসেছে। এরপর আমরা যদি দেখি সেকেন্ডারি সেক্টর, হ্যাঁ, সেকেন্ডারি সেক্টরে কিন্তু আমাদের এই 20% মতো মানুষজন ধরো কাজ করছে, এবং সেকেন্ডারি সেক্টরের অবদান কিন্তু ইকোনমিতে খুব একটা বেশি নয়, তবে 23%। নেক্সট আমাদের হচ্ছে টার্সিয়ারি সেক্টর, বা যেটা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরে কিন্তু আমাদের এখন ম্যাক্সিমাম, হ্যাঁ, মানুষজন, এই ধরো 30% মতো মানুষ সেখানে কাজ করছে। ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এখনো আমাদের প্রাইমারি সেক্টরেই কাজ। কিন্তু এই টার্সিয়ারি সেক্টরে 30% মতো মানুষ কাজ করলেও এই টার্সিয়ারি সেক্টর কিন্তু একাই ইকোনমিতে 60% অবদান দিচ্ছে। মানে আমাদের ইন্ডিয়াতে যদি 100 টাকার মাল উৎপন্ন হয়, এই সার্ভিস সেক্টররাই কিন্তু 60 টাকার মাল উৎপন্ন করে, এবং দিন দিন কিন্তু সার্ভিস সেক্টরে এই অবদানটা আরো বাড়ছে। আমাদের প্রাইমারি সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের অবদান কমছে। হ্যাঁ, তার মানে আমরা ইকোনমিতে যদি ডিস্ট্রিবিউশনটা দেখি, আমাদের 50% মানুষ মাত্র 17% আউটপুট দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের কৃষকরা এতটা গরিব। প্রায় অর্ধেক 50% মানুষ কিন্তু আমাদের এগ্রিকালচারে ঢুকে গেছে, কিন্তু আমরা আউটপুট কতটুকু পাচ্ছি? মাত্র 17%। হ্যাঁ, সেই জায়গায় টার্সিয়ারি সেক্টরে মাত্র 30%-এর কাছাকাছি মানুষজন কিন্তু প্রায় 60% আউটপুট নিয়ে আসছে। এই কারণে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরে যারা কাজ করে তাদের অবস্থা তুলনামূলক কিন্তু কৃষকদের থেকে ভালো। তো এইটা গেল হচ্ছে আমাদের পপুলেশন আর জিডিপিতে অবদান। পরীক্ষাতে কিন্তু দুটো কোশ্চেন প্রচন্ড আসে। এক হচ্ছে ইন্ডিয়ান জিডিপিতে কোন সেক্টরের অবদান সব থেকে বেশি, তাহলে সেটা অবশ্যই কিন্তু উত্তর হবে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর অ্যাপ্রক্স 60%-এর কাছাকাছি এর অবদান, এটা কিন্তু আরো বাড়ছে আস্তে আস্তে। আর যদি জিজ্ঞেস করে ইন্ডিয়ান জিডিপিতে সব থেকে বেশি পপুলেশন কোন সেক্টরে কাজ করে, তাহলে তার উত্তর কিন্তু হবে প্রাইমারি সেক্টর। সব থেকে বেশি পপুলেশন কিন্তু এখনো আমাদের প্রাইমারি সেক্টরে কাজ করে। না, এবার কোশ্চেন হচ্ছে যে এতগুলো মানুষজন তাহলে কাজ করছে, সত্যি কি এতগুলো মানুষকে দরকার? এখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটা সমস্যা আছে। ইন্ডিয়াতে যে 50% মানুষজন এতে কাজ করছে, প্রাইমারি সেক্টর বা চাষবাসের সাথে যুক্ত, দেখা যাচ্ছে যে এই 50%-এর জায়গায় যদি 30% মানুষজনও কাজ করতো, তাও সেম প্রোডাক্ট হতো বা সেম আউটপুট। মানে ইন্ডিয়াতে ধরো টোটাল 1000 কোটি টাকার ধরো চাল ডাল মিলে উৎপন্ন হচ্ছে, কতজন লোক মিলে হচ্ছে? ইন্ডিয়ান পপুলেশনের 50% লোক মিলে। যদি দেখা যায় ইন্ডিয়ান পপুলেশনের 50% না হয়ে মাত্র 30% লোকও কাজ করতো সেখানে, তাহলেও সেই 1000 কোটি টাকারই আহ, মাল উৎপন্ন হতো। তাহলে সমস্যা হচ্ছে 20% লোক করছে কি? এটা যদি গ্রামের দিকে সিনারিও নাও, তাহলে বুঝতে পারবে। গ্রামের দিকে ধরো কোনো একটা লোকের 20 বিঘা জমি আছে, হ্যাঁ, তার হয়তো 5 ছেলে হলো, 5 সন্স। দেখা যাচ্ছে ওই লোকটা আগে একাই 20 বিঘা জমিতে চাষ করতো, এখন ওর 5টা ছেলে হয়েছে। একা ওর পক্ষে একটু চাপ হতো, কষ্ট হতো 20 বিঘা জমিতে চাষ করা, এখন 5টা ছেলে হয়েছে। এবার আমাদের ইন্ডিয়ান যেটা সমস্যা, যে ল্যান্ড এবার কি হবে, 5টা ছেলের মধ্যে ভাগ হয়ে যাবে। 5টা ছেলের মধ্যে ল্যান্ড হয়ে যাবে, এক একজনের 4 বিঘা করে পড়ছে। এবার এই 5টা ছেলে কি করলো, 5টা ছেলেই কিন্তু এই 4 বিঘাতে আবার চাষবাস শুরু। দেখা যাচ্ছে যে এই 20 বিঘাতে কিন্তু 5 জনের দরকার নেই, এই 20 বিঘা জমিতে যদি 3জনও কাজ করতো, তাহলেও সেম আউটপুটটাই হতো। 5 জনের জায়গায় যদি 3জনও কাজ করতো, সেম আউটপুট হতো। কিন্তু বাকি দুজন কি করবে? বাকি দুজন ধরো অন্য কোনো চাকরিও পায়নি, বা কোনো বাইরে যাওয়ার তাদের ইচ্ছা নেই, তারা গ্রামেই থাকতে ভালোবাসছে। বাকি দুজন বললো না, আমার বাবার জমি আছে, আমরা 5জনই চাষ করি। আলটিমেটলি তাহলে কি হলো, এই যে দুজন মানুষ তাদেরকে দরকার ছিল না, অথচ তারা কিন্তু জমিতে চাষাবাদের মধ্যেই লেগে থাকে। তাহলে আমার আপাতভাবে দেখে মনে হচ্ছে যে 5জন মানুষই এমপ্লয়েড, 5জন মানুষই চাষাবাসের সাথে যুক্ত, 5জন মানুষই ইনকাম করছে,
বাট আলটিমেটলি কিন্তু এখানে ইনকামটা আসছে 3 জন মানুষের, এই 2জন মানুষের কিন্তু এই মাঠটাতে দরকারই ছিল না। এই যে সমস্যা, এটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড মানে আমার দেখে মনে হচ্ছে 5জনই হয়তো এমপ্লয়েড, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 2জন আনএমপ্লয়েড। এটা ছদ্ম। হ্যাঁ, এই যে এমপ্লয়মেন্টটা হচ্ছে ছদ্ম, এই কারণে এটাকে বলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আপাতত ভাবে দেখে মনে হচ্ছে সবাই এমপ্লয়েড, কিন্তু 2জন কিন্তু কি অ্যাকচুয়ালি আনএমপ্লয়েড, ছদ্ম বেকারত্ব। হ্যাঁ, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে দেখা যায়। তাহলে উত্তর কি হবে, তোমরা এটা চ্যাটে জানিয়ে দাও। কোন সেক্টরে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আমরা দেখি? একদম, ভেরি গুড। প্রাইমারি সেক্টরে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে আমাদের সেক্টরে কিন্তু অবদান সব থেকে বেশি। তাহলে আমরা যেটা দেখলাম, সার্ভিস সেক্টর জিডিপিতে পপুলেশন সব থেকে বেশি কাজ করছে কিন্তু হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টরে। এবং প্রাইমারি সেক্টরে এত পপুলেশন কিন্তু আমাদের দরকার নেই, কাইন্ড অফ আমাদের একটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের সিনারিও। এই জায়গাটা গেল হচ্ছে ইকোনমিক বিভিন্ন সেক্টরের কনসেপ্ট। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইকোনমি সেক্টর, ইকোনমিক ক্লাসিফিকেশন। এরপর আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকামের একদম ব্রিফ, জাস্ট ব্রিফ। আজকে ব্রিফটা আমরা দেবো, নেক্সট ক্লাসে আমরা ন্যাশনাল ইনকামটাকে ইন ডিটেলস পড়াশোনা করবো। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকাম, এই যে কনসেপ্ট, এইটা বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। তো আমরা তো নর্মালি ইনকাম জিনিসটা যদি বলি যে ইনকাম বলতে কি বোঝায়, আমার পার্সোনাল ইনকাম যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু বলে দিতে পারবো খুব সহজে যে আমি চাকরি থেকে এত টাকা পাচ্ছি, এখানে ওখান থেকে এত টাকা পাচ্ছি। তাহলে পার্সোনাল ইনকামটা বার করা কিন্তু খুব একটা টাফ নয়। কিন্তু এই যে জাতীয় আয়, দেশের ইনকাম, এটা বার করা কিন্তু যথেষ্ট টাফ। তো এই কারণে কিন্তু আমাদের সর্বপ্রথমে ন্যাশনাল ইনকামের অ্যাজ কোনো কনসেপ্টই ছিল না যে একটা জাতীয় আয় বলে একটা জিনিস হতে পারে যেটাকে বার করার। এই যে কনসেপ্ট ন্যাশনাল ইনকাম, সেটা কিন্তু প্রথম ইন্ডিয়াতে মাপামাপি শুরু করলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি প্রথম ন্যাশনাল ইনকাম ভেবেছিলেন। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে সর্বপ্রথম ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন কে? দাদাভাই নৌরোজি। তিনি পরিমাপ করেছিলেন পার ক্যাপিটা 20 টাকা ন্যাশনাল ইনকাম। ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম তিনি বার করেছিলেন পার ক্যাপিটা 20 টাকা। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে দাদাভাই নৌরোজি কত টাকা ন্যাশনাল ইনকাম বার করেছিলেন, পার ক্যাপিটা 20 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ইনকাম জিনিসটা তাহলে আমরা কি করে বার করবো? ইনকাম বার করা তো আমি বুঝলাম যে আমার পার্সোনাল ইনকাম হলে বলা সহজ, বা ফ্যামিলি ইনকামও বলে দিতে পারবো, বা যদি বলে তোমাদের বাড়ির আশেপাশে 5-6টা বাড়ি মিলে কত ইনকাম বলো সেটাও বলে দিতে পারবো। কিন্তু তাই বলে দেশের ইনকাম কি করে বলবো? ধরো আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে আমি ধরো এখন বাঁকুড়াতে আছি, বলবো বাঁকুড়ার ইনকামটা তুমি অন্তত বলো। তাহলে কি করে এখন বলবো? তাহলে আমার একটা উপায় হতে পারে, আমি ডিএম অফিসে গেলাম, ডিএম অফিসে ডিএম স্যারের সাথে দেখা করে বললাম, স্যার যতজন বাঁকুড়াতে চাকরি করছে আপনি তার তথ্য আমাকে দিন এবং তাদের ইনকাম আমাকে। ডিএম স্যার বললো যে না, আমি তো বড় যারা সরকারি চাকরি করে তাদের এগুলো দিতে পারবো, কিন্তু যারা টোটো চালিয়ে ইনকাম করছে, যারা ভ্যান চালাচ্ছে, যারা ফুচকা বিক্রি করছে, তাদের ইনকাম গুলো তো আমার কাছে নেই। তার মানে এইভাবেই তো সম্ভব না লোকের বাড়ি বাড়ি গিয়ে করা। তখন তাহলে বিভিন্ন ধরনের ন্যাশনাল ইনকামের পদ্ধতি আবিষ্কার হলো। ন্যাশনাল ইনকামের চারখানার রূপভেদ তৈরি হলো, যেভাবে ন্যাশনাল ইনকামকে পরিমাপ করা যেতে পারে, যেভাবে ন্যাশনাল ইনকামকে পরিমাপ করা যেতে পারে। এই 4টে রূপভেদের নামই হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইনকাম যে জায়গাটা আমরা দেখলাম, যে ন্যাশনাল ইনকাম কিন্তু আমরা ওরকম বাড়ি বাড়ি গিয়ে লোকের ইনকাম জেনে 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 টোটাল করে একটা ইনকাম বার করা কিন্তু সম্ভব নয়। সেই কারণে যে আমরা কি করলাম, সেই কারণে আমরা ন্যাশনাল ইনকামকে বিভিন্ন রূপে প্রকাশ করলাম। এইগুলো হচ্ছে ন্যাশনাল ইনকামকে প্রকাশ করার রূপ। তার একটা রূপ হচ্ছে জিডিপি, একটা জিএনপি, একটা এনডিপি, একটা এনএনপি। এবার প্রশ্ন আসতে পারে যে এই ন্যাশনাল ইনকামটা তাহলে পরিমাপ কারা করে? ন্যাশনাল ইনকামের পরিমাপের দায়িত্ব কাদের দেওয়া আছে? জিডিপি কারা মাপবে, জিএনপি কারা মাপবে, এনডিপি কারা মাপবে, কিভাবে মাপবে, টোটাল প্ল্যানিং কারা করবে?
এই দায়িত্বটা দেওয়া আছে কিন্তু সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এবার প্রশ্ন হচ্ছে যে সিএসও কি এখনো আছে? তার উত্তর হচ্ছে না, এখন আর নেই। কিন্তু তোমরা যখন পিএসসি তে কোশ্চেন পাবে, ড্যাম শিওর তোমরা অপশনে সিএসওই পাবে। কারণ পিএসসি যেটা করে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো কিন্তু তোকে, পিএসসির কোশ্চেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে তোলা, তো সেখানে এখনো সিএসওই উত্তর নেয়। বাট যেটা হয়েছে 2019 সালে, দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, আর একটা হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন কি করতো? এই যে ধরো ন্যাশনাল ইনকাম মাপতে হবে, ধরো জিডিপি মাপতে হবে, তাহলে এই স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন গিয়ে গিয়ে সার্ভে করতো, যে এই প্রোডাক্টটা উৎপন্ন হলো, এই প্রোডাক্টটা উৎপন্ন হলো, তার দাম কত, এরা সার্ভে করতো। এরা সার্ভে করে সিএসও কে দিত। সিএসও তে সব বড় বড় স্ট্যাটিস্টিশিয়ানরা বসে আছে, স্ট্যাটিস্টিশিয়ানরা তখন বিভিন্ন ম্যাথামেটিক্যাল ফর্মুলা দিত, বিভিন্ন ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এইসব ফর্মুলা দিয়ে আলটিমেটলি জিডিপি, জিএনপি এই জিনিসগুলো। বর্তমানে কি করা হয়েছে, যেহেতু এই দুটো অর্গানাইজেশনের কাজ খুবই কাছাকাছি, এই কারণে দুটো অর্গানাইজেশনকে মার্জ করে এনএসও তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এনএসও তৈরি করা হয়েছে। সিএসও এখন আর নেই, এনএসএসও এখন আর নেই। কিন্তু তোমরা অপশনে তাও সিএসওই পাবে। তার মানে ন্যাশনাল ইনকাম পরিমাপের দায়িত্ব কার? সিএসও। যদি সিএসও এবং এনএসও দুটোই অপশনে থাকে তখন এনএসও করবে, ঠিক আছে? তখন এনএসও করবে। এখন কারেন্ট উত্তর, সঠিক উত্তর কিন্তু এনএসও হওয়া উচিত, কিন্তু অপশন অনুযায়ী সেটা আমাদের সিলেক্ট করবে। তার মানে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার দায়িত্ব কার সেগুলো আমরা বুঝলাম, ন্যাশনাল ইনকামের চারটে রূপভেদ আমরা বুঝলাম। এবার আমরা দেখবো যে মাপবো কি করে বা জিনিসগুলোকে করবো কি। সবার প্রথমে যদি দেখি জিডিপি, জিডিপি, তাহলে আমাকে বুঝতে হবে যে এই জিডিপি জিনিসটা কি। হ্যাঁ, আজকে আমরা এই জিডিপিটার একটু জাস্ট বেসিক আলোচনা করবো, নেক্সট ক্লাসে সম্পূর্ণ ন্যাশনাল ইনকামের টপিক গুলো আমরা পড়বো। জিডিপির কিন্তু ফুল ফর্মের ভিতরেই উত্তর লুকিয়ে আছে। জিডিপির ফুল ফর্ম যদি আমি দেখি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা একটু আগেই দেখলাম যে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার জন্য এরকম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে দাদা আপনার ইনকাম কত, দাদা আপনার ইনকাম কত, এরকম করে সম্ভব। ওই কারণে ন্যাশনাল ইনকামের একটা রূপভেদ করা হয়েছে জিডিপি। ইনকামটাকে কি করে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দেশের ইনকামটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে দেশে যত কিছু প্রোডাকশন হয়, দেশে যত কিছু প্রোডাকশন হবে তার ভ্যালু দিয়ে, তার ফাইনাল ভ্যালু দিয়ে, তার ফাইনাল ভ্যালু। তার আমাকে এখানে বুঝতে হবে যে প্রোডাক্ট বলতে কি বোঝায়। এই যে আমি বলছি না, দেশে যত কিছু প্রোডাকশন সেগুলোকে বলবো প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের হয়, প্রোডাক্ট হয় দুই ধরনের, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে সার্ভিস। এর বাইরে কিন্তু কোনো প্রোডাকশন নেই। তুমি চারপাশে যত প্রোডাকশন দেখো মনে মনে ভাবো কি কি প্রোডাকশন ইন্ডিয়াতে হচ্ছে। সমস্ত প্রোডাকশন আইদার সেটা একটা গুডস বা সেটা একটা সার্ভিস। গুডস বলতে কি আর সার্ভিস বলতে কি? গুডস হচ্ছে দ্যাট ইজ সামথিং টাচেবল, যেটাকে তুমি স্পর্শ করতে পারো। এই যে ধরো আমি এখন ল্যাপটপে পড়াচ্ছি, ল্যাপটপটাকে আমি টাচ করতে পারছি, তাহলে ল্যাপটপ হচ্ছে কি একটা গুড। কিন্তু গুডস এর ভ্যালু আছে, গুডস এর ভ্যালু আছে, এই যে ল্যাপটপটা আমাকে কিনতে পয়সা লেগেছে ধরো 30,000 টাকা, 35,000 টাকা, তাহলে এটা হচ্ছে ল্যাপটপের ভ্যালু। সিমিলারলি সার্ভিস, সার্ভিস কি? এই যে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা সার্ভিস। তুমি ট্রেনে করে কলকাতা থেকে মুর্শিদাবাদ চলে এলে, এটা একটা সার্ভিস। তাহলে সার্ভিসের কি ভ্যালু নেই? সার্ভিসেরও কিন্তু ভ্যালু আছে। তুমি যখন ট্রেনে চাপছো তোমাকে ট্রেনের ভাড়া দিতে হচ্ছে, তুমি যখন এরোপ্লেনে চাপছো এরোপ্লেনের ভাড়া দিতে হচ্ছে, এই যে বড় বড় হোটেলে যাচ্ছ, রেস্তোরাঁয় খেতে যাচ্ছ, সেখানে পয়সা দিতে হচ্ছে। তাহলে সার্ভিসেরও কিন্তু একটা ভ্যালুজ আছে, গুডস এরও ভ্যালুজ আছে। তাহলে গুডস এন্ড সার্ভিস মিলে আমাদের সমস্ত প্রোডাক্ট। এবার জিডিপির কনসেপ্টটা কি, যে বাড়ি বাড়ি গিয়ে তো ইনকাম মাপা সম্ভব নয়, সেই কারণে জিডিপি দিয়ে ইনকামটা আমি মাপছি। জিডিপির ক্ষেত্রে আমি যেটা করছি যে ইন্ডিয়াতে যত কিছু প্রোডাকশন হচ্ছে, মানে সেটা গুডস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, সমস্ত কিছু ফাইনাল যে ভ্যালু, ফাইনাল ভ্যালু বলতে কি, যে গুডস আমি বললাম ল্যাপটপ, ল্যাপটপের জন্য আমি কত ধরো 30,000 টাকা দাম, 30,000 টাকা ধরে, সার্ভিসের জন্য ধরো আমি যত আমার ভ্যালু হলো সেই ভ্যালুটাকে ধরে। এই ফাইনাল ভ্যালু মানে জিডিপির উত্তর সবসময় টাকাতে আসবে, কোয়ান্টিটিতে না। মানে ধরো 10টা ল্যাপটপ ছিল, তাহলে জিডিপি 10 না। 10টা যদি ল্যাপটপ হয়, খুব ভালো করে যদি আমি একটা উদাহরণ দিই, ধরো ইন্ডিয়াতে শুধুমাত্র 10টা ল্যাপটপই উৎপন্ন হয়, আর কিচ্ছু উৎপন্ন হয় না ইন্ডিয়া, মাত্র 10টা ল্যাপটপ উৎপন্ন হয়। আর একটা ল্যাপটপের দাম ধরো 30,000 টাকা,
তার মানে ইন্ডিয়ার জিডিপি হবে 30,000 ইন্টু 10, 3 লাখ। তার মানে জিডিপির উত্তর কিন্তু সবসময় টাকাই বেরোবে, লাখে বা কোটিতে। কখনোই কিন্তু আমরা বলবো না ইন্ডিয়ার জিডিপি 10। সবসময় কি নেবো, ভ্যালুসটা নেব। তার মানে জিডিপি বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, খুব ভালো করে টার্ম গুলো বোঝো। জিডিপি, যেখানে আমরা দেখলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে জিডিপি বলতে বোঝায়, আমি যদি এবার ডেফিনেশনে চলে আসি, হোয়াট ইজ জিডিপি। জিডিপি মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল বাউন্ডারে কোনো একটা নির্দিষ্ট সময়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে টোটাল যা কিছু উৎপন্ন হচ্ছে। গ্রস মানে টোটাল, মানে আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টকে কিন্তু আমাদের ক্যালকুলেট, চেয়ার টেবিল থেকে শুরু করে কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না, এই কারণে গ্রস কথা। যত প্রোডাক্ট আমাদের আছে, প্রোডাক্ট মানে কি বুঝলাম, গুডস এন্ড সার্ভিস। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান, কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। কারণ যদি জিওগ্রাফিক্যাল কোনো বাউন্ডারি না থাকে তাহলে তুমি মাপবে কার? হ্যাঁ, কারণ আমরা বলতে পারি মুর্শিদাবাদের জিডিপি মাপাই যেতে পারে, ওয়েস্ট বেঙ্গলের জিডিপি মাপাই যেতে পারে, কিন্তু আমি বললাম জিডিপি মাপো, কিন্তু আমি বলে দিলাম না যে কোথাকার জিডিপি মাপো, তাহলে তো হবে। ওই কারণে জিডিপির সংজ্ঞায় কিন্তু একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কনসেপ্ট থাকতেই হবে, যে কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। তারপর কি বলছি, কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধান, সময়টা উল্লেখ করে দিতে হবে, নাহলে আমি জিডিপি কতদিনের মান, যদি আমি বলছি প্রোডাক্ট গুলোকে নেবো, গুড সার্ভিসের ভ্যালু নেবো, কতদিনের প্রোডাক্ট নেবো, লাস্ট 1 বছরের নেবো না লাস্ট 10 বছরের নেবো না লাস্ট 5 বছরের নেবো। এই কারণে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়ে জিডিপি, দেখবে ত্রৈমাসিক আমাদের জিডিপি বেরোয়, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের জিডিপি। তার মানে কি ওই 3 মাসের সমস্ত প্রোডাক্টের ভ্যালু গুলোকে নেওয়া। তার মানে জিডিপির সংজ্ঞাতে যদি আবার ফিরে আসি, যে কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে টোটাল মানে গ্রস যা কিছু উৎপন্ন হবে, মানে প্রোডাক্ট যা কিছু আছে। ডোমেস্টিক কেন বলছে, কারণ ওই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যেই হতে হবে। এটা যদি ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার মধ্যেই যা প্রোডাকশন হচ্ছে সব নিতে হবে। বাইরে ইংল্যান্ডে কি হচ্ছে, ইউএসএ তে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, এইসব প্রোডাক্ট কিন্তু আমার নেওয়া যাবে না। ইন্ডিয়ার মধ্যে যত প্রোডাক্ট হচ্ছে সমস্ত প্রোডাক্ট আমাকে নিতে হবে। এই কারণেই কিন্তু সংজ্ঞাতে ডোমেস্টিক কথাটা আছে। ডোমেস্টিক মানে আমার নিজস্ব জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। তাহলে জিডিপির সংজ্ঞাটাই যদি আমি ফিরে আসি, কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি টোটাল যা সমস্ত কিছু প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তার ফাইনাল ভ্যালুকে বলি জিডিপি। তার ফাইনাল ভ্যালুকে বলি জিডিপি। যেটা তোমরা বলতে পারো যে ফাইনাল ভ্যালু মানে, আমাদের কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালু বলে একটা কনসেপ্ট আছে। ইন্টারমিডিয়েট ভ্যালু, ইন্টারমিডিয়েট ভ্যালু। ধরো তোমাকে আমি ভারতবর্ষের জিডিপি মাপতে দিচ্ছি, ধরো ভারতবর্ষতে হচ্ছে শুধুমাত্র 10টা সিঙ্গাড়া উৎপন্ন, 10টা সিঙ্গাড়া উৎপন্ন। এবার একটা মিষ্টির দোকানে তুমি গেছো জিডিপি মাপবে বলে, মিষ্টির দোকানে দেখছো সিঙ্গাড়ার খোলগুলোকে সব রাখা আছে, ঠিক আছে। আর পাশে হয়তো দেখছো আলু বাদাম সব রাখা আছে। এবার তোমাকে জিডিপি মাপতে দিই, তুমি দেখলে হ্যাঁ 10টা সিঙ্গাড়ার খোল আছে এরকম, তাহলে এক একটা 10 টাকা করে দাম, তাহলে 100 টাকা। আর এই আলু বাদাম গুলো মিলে আর 50 টাকা। তুমি জিডিপি মেপে দিয়ে চলে এলে 150 টাকা। হ্যাঁ, এটা কি ঠিক ঠিক হলো না ভুল হলো, একটু আমাকে চ্যাটে জানাও তো। 150 টাকা মাপা হলো, এটা ঠিক হলো না ভুল হলো? কি মনে হয় তোমাদের, এই যে আমি মিষ্টির দোকানে গেলাম 10টা খোল দেখতে পেলাম সিঙ্গাড়ার, সেখানে সিঙ্গাড়ার দামটা 5 টাকা করে, 50 টাকা, এই 10 টাকা করে 100 টাকা করে দিল, আর আলু বাদাম গুলো অ্যাড করে দিল। তার মানে এটা ভুল হলো, কারণ এই আলু আর বাদাম গুলো কিন্তু এই সিঙ্গাড়ার খোলের মধ্যেই ঢুকে যায়। তার মানে আলু বাদাম গুলো কিন্তু আমাকে ক্যালকুলেট যেটা করা হয়ে গেল, মানে ডবল কাউন্টিং হয়ে গেল। আলু বাদাম গুলো আমি যখন সিঙ্গাড়া গুলো কিনিলাম তখনও আমি দাম নিলাম, আবার আলু বাদাম গুলো আলাদা করে ক্যালকুলেট, তাহলে এটা ডবল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এই ডবল ক্যালকুলেশন যাতে না হয় সেই কারণেই বলা আছে ফাইনাল ভ্যালু নিতে হবে, ইন্টারমিডিয়েট ভ্যালু নিলে হবে। মানে আলটিমেটলি যে সিঙ্গারাটা যে মানুষের কাছে পৌঁছাবে, কনজিউম হবে, সেই দামটা নিতে হবে, নাহলে ডবল কাউন্টিং হয়ে যাবে। ধরো ট্রাক্টর, ট্রাক্টরের টায়ারের দামও ক্যালকুলেট করছে, আবার ট্রাক্টরের দামও ক্যালকুলেট করছে, সব ডবল ডবল ক্যালকুলেট হয়ে যাবে। ফাইনাল যে ভ্যালুটা হবে, ফাইনাল যে প্রোডাক্ট উৎপন্ন হবে তার ভ্যালুটাকে আমি নিই, ফাইনাল ভ্যালুটাকে আমি নিই, তবে গিয়ে আমার জিডিপি উৎপন্ন, মানে জিডিপি করা যায়। তাহলে জিডিপির সংজ্ঞায় যেগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম ছিলাম, গ্রস, গ্রস মানে কি টোটাল, কোনো প্রোডাক্ট বাদ দেওয়া যাবে না, যত প্রোডাক্ট আছে সব নিতে হবে। নেক্সট হচ্ছে ডোমেস্টিক, ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক মানে হচ্ছে ইন্ডিয়ান বাউন্ডারির ভিতর যা আছে সমস্ত নিতে হবে।
কোনো বিদেশে আমি যেতে পারবো না, বাংলাদেশ, ইংল্যান্ড, অন্য কোনো দেশের নেবো না। ইন্ডিয়ান বাউন্ডারির ভিতর যা কিছু উৎপন্ন হচ্ছে, সে ভারতীয়রা করুক অভারতীয়রা করুক, সমস্ত কিছু নেবে। নেক্সট হচ্ছে কি প্রোডাক্ট। প্রোডাক্ট মানে আমরা দেখলাম দুভাগে ভাগ করা যায়, একটা গুডস আর একটা সার্ভিস। একটা গুডস, একটা সার্ভিস। গুডস মানে যেগুলোকে টাচ করা যায়, সার্ভিস মানে যেগুলোকে টাচ করা যায় না। এই সমস্ত কিছুর ভ্যালু আছে। এই সমস্ত কিছুর কি নেব? ফাইনাল ভ্যালু নেব। ফাইনাল ভ্যালু নেব, তাহলেই কিন্তু আমাদের জিডিপিটা ক্যালকুলেট করা যাবে। তাহলেই আমাদের জিডিপিটা ক্যালকুলেট করা যাবে। তাহলে আমার যত কিছু প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের ফাইনাল ভ্যালুটা নিয়ে যোগ করে যেটা আমার দাঁড়াবে, সেটা হচ্ছে যে আমার জিডিপি। সেটা হয়ে যাবে আমার জিডিপি। ধরো উদাহরণস্বরূপ যদি বলি, ইন্ডিয়াতে ধরো 10টা ল্যাপটপ উৎপন্ন হয় আর 10টা ট্রাক্টর উৎপন্ন, আর ধরো কিছু উৎপন্ন হয়, তাহলে কি নিতে হবে আমাকে? 10টা ল্যাপটপের জন্য ধরো 30,000 টাকা করে আমি নিলাম, হ্যাঁ। আর ট্রাক্টরের জন্য ধরো আমি 5 লাখ টাকা করে নিলাম, কথার কথা একটু কম করে দিলাম। তাহলে 5 লাখ ইন্টু 10 50 লাখ, আর 10 ইন্টু 30,000 মানে 3 লাখ। তাহলে টোটাল ইন্ডিয়ার জিডিপি হয়ে যাবে 53 লাখ। এইভাবে জিডিপিটা ক্যালকুলেট করা, এইভাবে জিডিপিটা ক্যালকুলেট করা হয়। টোটাল ইন্ডিয়ার জিডিপি হয়ে গেল 53 লাখ। এইটুকু অব্দি দেখো, কারোর কোনো ডাউট আছে কিনা বলো? এইটুকু দেখো বোঝা গেল কিনা, ঠিক আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে জানিয়ে দাও, যদি কোনো ডাউট থাকে সেটাও জানাও। জিডিপির বেসিক কনসেপ্টটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে? এইবারে এখানে প্রশ্ন হতে পারে যে, ধরো কথার কথা হচ্ছে যে আমি বললাম 10টা ট্রাক্টর ইন্ডিয়াতে উৎপন্ন হয়, 10টা ট্রাক্টর উৎপন্ন হয়, আর কিছু উৎপন্ন হয়, 10খানা ট্রাক্টর আমার উৎপন্ন। এবার ধরো 2024 সাল, এটা পরের বছর 2025 সাল। এবছর ইন্ডিয়াতে 10টা ট্রাক্টর উৎপন্ন হচ্ছে। 11টা ট্রাক্টরের দাম ধরো এখন মার্কেটে চলছে 5 লাখ টাকা করে। তাহলে 10টা ট্রাক্টর মিলে 50 লাখ, এটা হচ্ছে আমাদের জিডিপি। 2025 সালে ধরো একটা সিনারিও এলো, স্টিলের দাম বেড়ে গেল, বিভিন্ন কারণে ট্রাক্টরের দাম বেড়ে গেল, 5 লাখের ট্রাক্টরটা হয়ে গেল তখন 8 লাখ। আর আমাদের কিন্তু 10টার জায়গায় ধরো 7খানা ট্রাক্টর উৎপন্ন হয়। তাহলে পরের বছর আমাদের জিডিপি কত হয়ে গেল? 7 8 56। তাহলে 2024-এ আমাদের জিডিপি ছিল 50 লাখ, আর 2025-এ আমাদের জিডিপি হয়ে গেল 56 লাখ। তাহলে জিডিপি গ্রোথ 50-এ প্রায় 6, মানে 100-তে 12, মানে 12% জিডিপি গ্রোথ হয়েছে। তার মানে মোদি এসে কি বলবে? মিত্র, हम लोगों ने 12% জিডিপি গ্রোথ কারবার में। কিন্তু যদি আমি সিনারিওটা ম্যাচ করি, দেখতে পাচ্ছি 2024-এ ট্রাক্টর হয়েছিল 10টা, 2025-এ ট্রাক্টর হলো 7টা। মানে ট্রাক্টরের প্রোডাকশন তো ভাই কমে গেছে। কিন্তু ইন্ডিয়ার যে জিডিপি, জিডিপির ফিগার তো বলছে জিডিপি গ্রোথ, জিডিপি অনেক বেটার হয়েছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি প্রোডাকশন কমে গেছে, 10-এর বদলে এখন 7টা ট্রাক্টর উৎপন্ন হচ্ছে। ট্রাক্টরের দাম বেড়ে যাওয়ার জন্য বেশি দেখাচ্ছে, বাট আলটিমেটলি আমাদের ইকোনমির কোনো ভালো হয়নি। এই যে ইকোনমিতে গ্রোথ দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফেক গ্রোথ, এটা রিয়াল গ্রোথ নয়। আমাদের প্রোডাকশনটা আলটিমেটলি কমেছে। তাহলে এটা তো একটা মুশকিল ব্যাপার, ঠিক আছে? এটা তো একটা মুশকিল ব্যাপার। এই ব্যাপারটা থেকে গেলে কি করে বাঁচা যায়? এই কারণে ইকোনমিস্টরা একটা কনসেপ্ট নিয়ে এলো, দ্য বেস ইয়ার। বেস ইয়ার বললো যে দামটা আমি যখন দেখবো, পুরোনো কোনো একটা ইয়ারে গিয়ে দামটা দেখবো। ইন্ডিয়ার ক্ষেত্রে 2017-18কে বেস ইয়ার করা হয়েছে। মানে ট্রাক্টরের যখন দাম দেখবো, তখন 17-18 সালে ট্রাক্টরের দাম কত ছিল? ধরো তখন ছিল 4 লাখ। তাহলে আমি 17-18 সালে ট্রাক্টরের দাম কত ছিল সেটা দেখবো। তারপর যদি 2024-এ ফিরে আসি, 2024-এ ট্রাক্টর কটা উৎপন্ন হয়? 10টা। আর 2025-এ দেখলাম ট্রাক্টর কটা? 7। এইবার যখন আমি জিডিপি ক্যালকুলেট করব, আমি আগের বারের মতো 2024-এর কত দাম সেটা না করে 2017-18-তে কত দাম ছিল সেইটা দিয়ে গুণ করি। তাহলে আমার 2017-18-তে দাম ছিল 4 লাখ টাকা করে। তাহলে আমার 2024-এর জিডিপি হয়ে গেল 4 × 10 = 40 লাখ। আর 2025-এ সেম ওই 17-18-র দাম দিয়ে গুণ করবো। 17-18-র দাম ছিল 4 লাখ, তাহলে আমার এখানে হয়ে গেল 4 × 7 = 28 লাখ। এবার কিন্তু দেখো জিডিপিতে ফল দেখাচ্ছে, 40 লাখ থেকে 28 লাখ জিডিপি ফল হয়েছে। তাহলে জিডিপি কিন্তু আমরা দুটো ভাবে মাপতে পারি। এই যে সিনারিওটা দেখালাম আমি, এই সিনারিওতে আমরা কি করলাম? এই সিনারিওতে আমরা কারেন্ট ওই বছরে দাম কত ছিল, যখন 10টা উৎপন্ন হয়েছিল দাম ছিল 5 লাখ টাকা, ওইটার সাথে গুণ করলাম। 2025-এ 7টা উৎপন্ন হয়েছে, দাম ছিল 2025-এ 8 লাখ টাকা।
ওইটা দিয়ে গুণ করবো। যখন আমরা কারেন্ট প্রাইস দিয়ে গুণ করি, এটাকে বলা হয় জিডিপি আর কারেন্ট প্রাইস। জিডিপি আর কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস। যখন আমরা কারেন্ট প্রাইসটা নিই, মার্কেটে ওই সময় যে দাম চলছে সেইটা নিই, সেটাকে বলা হয় জিডিপি আর কারেন্ট প্রাইস। কিন্তু এই যে জায়গাটা আছে, এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা পুরোনো ইয়ার, বেস ইয়ারের দাম নিয়ে, এই কারণে এটাকে বলা হয় জিডিপি আর বেস প্রাইস। জিডিপি আর বেস প্রাইস। তাহলে বেস প্রাইসে বেস ইয়ারের ভ্যালুটা নেওয়া হবে। বেস ইয়ারটা কি করে সিলেক্ট করা হবে? বেস ইয়ার এমন একটা সিলেক্ট করা হবে যাতে করে সেই ইয়ারে কোনো রকম খরা, বন্যা, মানে সেই ইয়ারটা যাতে অ্যাডভান্স ইয়ার না হয়, একটা মোটামুটি ঠিকঠাক ইয়ারকে বেস ইয়ার হিসাবে বেস ইয়ারের দাম অনুযায়ী ক্যালকুলেট করা। এটাকে বলা হচ্ছে জিডিপি আর বেস প্রাইস। এটা কেন করতে হলো? কারণ নাহলে ইকোনমির রিয়াল পিকচার পাওয়া যাচ্ছিল না। এখানে জিডিপি গ্রোথ দেখাচ্ছে অথচ প্রোডাকশন কমে গেছে। ইকোনমির রিয়াল পিকচারটা তাহলে কে দেখায়? জিডিপি আর বেস প্রাইস তাহলে ইকোনমির রিয়াল পিকচারটা দেখায়। জিডিপি আর বেস প্রাইস ইকোনমির রিয়াল পিকচারটা দেখায়। তার মানে কি, বেস ইয়ারের দাম নিয়ে করলে সেটা হয়ে যাবে জিডিপি আর বেস প্রাইস, আর কারেন্ট ইয়ারের দাম নিয়ে হলে সেটা হয়ে যাবে জিডিপি আর কারেন্ট প্রাইস। এই জিডিপি আর কারেন্ট প্রাইসটাকে অনেকে কিন্তু নমিনাল জিডিপি বলে। নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি। আর জিডিপি আর বেস প্রাইসটাকে বলা হয় রিয়াল জিডিপি, রিয়াল। তাহলে এই কনসেপ্টটা আমরা পড়লাম। নেক্সট ক্লাসে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জিডিপি ডিফলেটার, যেটা পরের দিন পড়াবো। আর বাকি আমাদের যে জিএনপি, এনডিপি, এনএনপি, এই সমস্ত জিনিসগুলো পড়াবো। জিডিপি কোন কোন মেথডে মাপা হয়, মেথড, এই সমস্ত জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে? আজকে তাহলে আমরা এইটুকু অব্দি পড়লাম যে আমাদের জিডিপি, বেস প্রাইস আর কারেন্ট প্রাইস, মানে নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, এইটুকু অব্দি আমাদের কনসেপ্ট তাহলে আজকে পড়া হবে। এইটুকু থেকে যদি কারোর কোনো ডাউট থাকে জানাও। লাস্টে যেটুকু বললাম, জিডিপি এট বেস প্রাইস, জিডিপি এট কারেন্ট প্রাইস কেন করলাম, কেন করছি? কারণ জিডিপি এট কারেন্ট প্রাইস যদি তোমরা দেখো যে 50-56, ইকোনমির প্রকৃত চিত্র তুলছে না, প্রোডাকশন কমে গেছে অথচ দেখাচ্ছে জিডিপি গ্রোথ। দুইটা যাতে না হয় সেই কারণে আমাদের জিডিপি এট বেস প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। কোথায় কারোর যদি কোনো ডাউট হয় সেটা তাহলে আমাকে চ্যাটে জানাও। যদি বুঝতে পেরে যাও তাহলে লিখে দাও ক্লিয়ার। কারণ প্রচুর কিছু এরপর পড়ালে আস্তে আস্তে তোমাদের গোলাবে জিনিসগুলো, কিছু করতে একদম ক্লিয়ার করা যাবে। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, এবং ফান্ডামেন্টাল অফ ইকোনমিক জায়গাগুলো পড়লাম, একটু যদি আমরা কুইক রিক্যাপ করি কি কি শিখলাম। এক হতে শিখলাম ইকোনমি আর ইকোনমিক্স এর কি পার্থক্য। নেক্সট শিখলাম ইকোনমির ক্লাসিফিকেশন, ক্যাপিটালিস্টিক, মিক্সড, স্টেট। তারপর শিখলাম ইকোনমির সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, প্রাইমারি। তারপর শিখলাম হচ্ছে আমরা প্রত্যেকটা সেক্টরের জিডিপিতে অবদান কি, আমাদের পপুলেশনের পার্সেন্টেজ কিরকম ওই সেক্টরে কাজ করছে। তারপর আমরা শিখলাম ন্যাশনাল ইনকামের বেসিক কনসেপ্ট, ন্যাশনাল ইনকাম প্রথম কে মাপামাপি শুরু করেছিল, ন্যাশনাল ইনকামের যে বিভিন্ন রূপভেদ, কি কিভাবে ন্যাশনাল ইনকামকে মাপা যায়। তারপর আমরা শিখলাম জিডিপি কাকে বলে, এবং জিডিপি অ্যাট বেস প্রাইস আর জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস। এই সমস্ত জায়গাটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। তাহলে এবার আমি জাস্ট তোমাদেরকে স্যার তিনটে। বলছি হ্যাঁ বলো স্যার স্যার। বলছি ওই জিডিপি এর বেস ইয়ারের যে জিডিপি বেস ইয়ার বেস প্রাইসের সাপেক্ষে যে জিডিপিটা আমরা ক্যালকুলেশন করি, ওটাকে তো স্যার নমিনাল জিডিপি বলা হয়। না, যেটা বেস প্রাইসের সাথে সেটাকে বলা হয় রিয়াল জিডিপি। নমিনাল হচ্ছে যেটা কারেন্ট। কারেন্ট। এই যে হ্যাঁ স্যার নমিনাল, কারেন্টটা হচ্ছে নমিনাল, আর বেস প্রাইসটা হচ্ছে রিয়াল। সবসময় মনে রাখবে নমিনাল জিডিপি বেশি হবে রিয়ালের। বুঝা গেল স্যার? হ্যাঁ স্যার। এবার আমি তাহলে তোমাদেরকে দু তিনটে কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক করে চ্যাটে লিখে দেবে বা আনমিউট করে বলতেও পারো। ফাদার অফ মডার্ন ইকোনমি কাকে বলে? নেক্সট কোশ্চেন, অ্যাডাম স্মিথের লেখা বইটার নাম কি? বুক রিটেন বাই অ্যাডাম স্মিথ। ভেরি গুড, দ্য ওয়েলথ অফ নেশন।
নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি জিডিপিতে অবদান কোন সেক্টর? সার্ভিস। নেক্সট কোশ্চেন, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরে দেখা যায়? প্রাইমারি। নেক্সট কোশ্চেন, বেস ইয়ার ধরে যে জিডিপিটাকে মাপা হয় সেই জিডিপিটার কি নাম, কি বলে সেটাকে? রিয়েল জিডিপি। রিয়াল জিডিপি। আমরা ফাইনাল ভ্যালু কেন ক্যালকুলেট করি, ইন্টারমিডিয়েট ভ্যালু কেন ক্যালকুলেট করি? ডবল কাউন্টিং কে অ্যাভয়েড করার জন্য, টু অ্যাভয়েড ডবল কাউন্টিং। ইকোনমির প্রকৃত চিত্র, রিয়াল পিকচার অফ দ্য ইকোনমি কোন জিডিপিটা দেয় আমাদের? রিয়াল জিডিপি না নমিনাল জিডিপি? বেস্ট প্রাইস, যেটা রিয়েল জিডিপি। রিয়াল। বুঝে গেছে তাহলে মোটামুটি বললো। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো, বেসিক্স অফ ইকোনমি আমরা ক্লিয়ার করলাম। ঠিক, আচ্ছা, কেউ যদি অ্যাপটাই না থাকে একটু ওই কোডটা দিয়ে দিচ্ছে, ওই কোডটা দিয়ে অ্যাপটাই যুক্ত হয়ে যায়। ঠিক আছে, আর দু একটা ক্লাস এখানে করানোর পর আমি অ্যাপে শুরু করব, কারণ অ্যাপেই হলে তোমাদের মেসেজ চলে যাবে শুরুর আগে মোবাইলে যে ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এটা কারণ অ্যাপটা সবাই এ করে নিও, ক্লাসটা অ্যাপের ওই ব্যাচটাতে যুক্ত হয়ে যাও। ব্যাচের কোডটা দেখবে গ্রুপে দেওয়া আছে, কোডটা দিলে ব্যাচের যুক্ত হয়ে যাবে। এটা একটা বলা। আর সেকেন্ড হচ্ছে যে আমরা যে টপিক গুলো পড়বো তার উপর কিন্তু একটা করে মক টেস্টও হবে। তো ন্যাশনাল ইনকামটা হয়ে যাওয়ার পর, মানে নেক্সট ক্লাসে ন্যাশনাল ইনকামটা শেষ করে দেবো, তারপর কিন্তু ন্যাশনাল ইনকামের উপর একটা মক টেস্ট নেওয়া হবে। তো সেটা কিন্তু তোমরা বাড়িতে একটু একটু করে ন্যাশনাল ইনকামটা তাহলে করতে থাকো। ওকে, তাহলে আজকে এটুকু অব্দি থাকলো ক্লাস। হ্যাঁ, আমি পরের দিন তাহলে আমরা ম্যাথমেটিক্সে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আবার শুরু। ওকে, চলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।